And good morning, dear students. Hope all of you are fine. Can you hear me? Salam sir, কেমন? Yes, sir. Assalamu alaikum. Yes, sir, we can hear you. Assalamu alaikum and good morning. Good morning. I'm fine. Alhamdulillah. Okay. So আমাদের মনে হচ্ছে যে এখনো সবাই জয়েন করেনি। সবাই এই জন্য জয়েন করেনি এখনো। করার কথা ছিল। সবাই বোধহয় ইনফর্ম না? স্যার ক্লাসেই তো বলে দেওয়া ছিল আর এবং গ্রুপ আছে আমাদের গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। আমরা কি আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে? হিউম্যান রিসোর্স প্ল্যানিং ম্যানেজমেন্ট নিয়ে আমরা কোথায় গিয়ে শেষ করেছিলাম? খেয়াল আছে কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে শেষ করেছিলাম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডেফিনেশনটা বলেছিলাম, তাই তো? জি স্যার, মানে অর্থাৎ চ্যাপ্টার অন শুরু করার আগের যে বেসিক জিনিসগুলো এইগুলো শেষ করেছিলেন নাকি, যে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আজকে চ্যাপ্টার অন থেকে শুরু করবেন। আচ্ছা, আমরা কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো সেগুলো ডিফাইন করেছি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনগুলো কি ডিফাইন করা হয়েছে? না স্যার। তাহলে কিভাবে হলো? তাও তো শেষ হয়নি। আমরা জাস্ট আলোচনা করেছি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ management that deal with people, right? And we also defined human resource management as a process of procuring, developing, maintaining, and terminating human resources of an organization, right? We discussed about human resource, but we didn't discuss about the functions of human resource management, that is the procuring, developing, maintaining, and terminating. The functions procuring involves recruitment and selection. Before recruitment and selection, we have to plan first how many employees we need for a short period of time, that is for short-term goal, for within 1 year, or mid-term goal within 2 to 3 years. And if it is more than 3 years or more than 5 years, then we say it long-term demand forecasting. So we need to forecast our demand. We have to ascertain our supply. কোথা থেকে আমরা হিউম্যান রিসোর্সটা কালেক্ট করব। সো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং। We have to know what is human resource planning. Human resource planning এ আমাদের এই ডিমান্ড ফোরকাস্টিং এবং সাপ্লাই অ্যাসার্টেইন করা। তো হিউম্যান রিসোর্স প্ল্যানিং করার আগে আমাদের আগে জানতে হবে যে জব অ্যানালিসিসটা কি। হোয়াট ইজ জব অ্যানালিসিস? কারণ জব অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে আমরা কি করব, এইচআর প্ল্যান করে থাকবো, হিউম্যান রিসোর্স রিলেটেড প্ল্যান করে থাকবো। ইজ ইট ক্লিয়ার? এগুলো জানেন হয়েছে? জি স্যার। বলেন তো তাহলে রিপিট না করি। আপনারা যদি জানেন তাহলে এগুলো রিপিট না করি। এগুলো বলেছি কি? কথা বলেন না স্যার। এগুলো তো বলা হয়েছিল স্যার, লাস্ট চ্যাপ্টার অন শুরু করার কথা আজকে, মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। হ্যাঁ, চ্যাপ্টার 1 তো শুরু করব। তা আমাদের বেসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে না? স্যার ম্যানেজমেন্ট কি এবং হিউম্যান রিসোর্স কি, এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন দুইটা ক্লাসে। হ্যাঁ, তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কি আমরা এগুলো আলোচনা করেছি, যে রিক্রুটমেন্ট কি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কি, এগুলো আলোচনা হয়েছিল না? জি স্যার। ওকে, তো হয়ে থাকলে ফাইন, আমরা তাহলে চ্যাপ্টার 1 এ চলে যাই সরাসরি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আসলে আমরা কেন করে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যাচ্ছি? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি,
আমাদের এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ন্যাশনাল থেকে আমরা কেন ইন্টারন্যাশনালে যাচ্ছি, আমরা কেন ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করছি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এখন বিজনেস ন্যাশনাল ওয়াইড বিজনেস করছি না, আমরা এখন ইন্টারন্যাশনাল ওয়াইড বিজনেস করছি, তাই না? আমাদের যেহেতু বিজনেসটা এখন কি হচ্ছে, বিভিন্ন কান্ট্রিতে আমরা বিজনেস করছি, আমরা এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, টার্নকি প্রজেক্ট করছি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করছি। হ্যাঁ, আমরা বিভিন্ন কোম্পানি মার্চ করছি, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি, এক দেশে থেকে আরেক দেশের কোম্পানির সাথে মার্চ করছে, এবং এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে অনেক ধরনের কোম্পানি তৈরি হচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্রান্সন্যাশনাল কোম্পানি, মাল্টি ডোমেস্টিক কোম্পানি। সো এই যে এই কোম্পানিগুলো তৈরি হচ্ছে এবং এই বিজনেসটা আপনার ইন্টারন্যাশনাল ওয়াইড হয়ে যাচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনালি যখন চলে যাবে তখন আমাদের শুধুমাত্র ন্যাশনাল এইচআরএম দিয়ে আমাদের কাভার করবে না, তখন আমাদের ইন্টারন্যাশনাল এইচআরএম সম্পর্কে আমাদের জানতে হবে। এবং ইন্টারন্যাশনাল এইচআরএম এ ইন্টারন্যাশনাল কি ধরনের রিক্রুটমেন্ট সিলেকশনে কি ধরনের ফাংশন থাকতে পারে, কি ধরনের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট থাকতে পারে, কি ধরনের কম্পেনসেশন থাকতে পারে, লেবার ল কেমন থাকবে। আমার দেশের যে লেবার ল, ইন্ডিয়ার লেবার ল কি এক, আমার দেশের যে লেবার ল, জাপানের লেবার ল কি এক, আমেরিকার লেবার ল কি এক, রাশিয়ার লেবার ল কি এক, না, লেবার ল কি করছে, ভ্যারি করছে, ডেফিনেটলি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করছে। যখন আপনি ইন্টারন্যাশনাল কনটেক্সটে যখন এইচআরএম কন্ডাক্ট করতে যাবেন, তাহলে আপনার কিন্তু এই লেবার ল গুলো জানতে হবে। আবার দেখেন, আপনার দেশে যে ট্যাক্স সিস্টেম, সব দেশের ট্যাক্স সিস্টেম কি একই ট্যাক্স সিস্টেম? না, এক এক দেশের ট্যাক্স সিস্টেম একই রকম। তো যখন আপনি ইন্টারন্যাশনাল কি বলে এইচআরএম যখন করবেন, তখন এই ট্যাক্সের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। কারণ একজন এমপ্লয়ি সে যে ট্যাক্স দিচ্ছে তার একটা নির্দিষ্ট ইনকামের উপর, দেখা যাচ্ছে যে একজন আমেরিকান, সে ফর এক্সাম্পল আমেরিকান, সে বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশে কাজ করার কারণে বাংলাদেশে ধরেন সে যদি পার্টিকুলার একটা ইয়ারে 6 মাসের বেশি কাজ করে, তাহলে এখানকার নিয়ম অনুযায়ী এখানে তাকে ট্যাক্স দিতে হবে। আবার একই ইনকামের উপরে তাকে আমেরিকাতে ট্যাক্স দিতে হবে। কারণ একটা ব্যক্তি যদি এখানেও ট্যাক্স দেয়, আমেরিকাতেও ট্যাক্স দেয়, তাহলে তার কিছু থাকবে? কিছু থাকবে না। এটা নিয়েও স্টাডি করতে হবে যে কোন দেশের ট্যাক্স সিস্টেম কেমন এবং এটা কিভাবে মিনিমাইজ করা যায়। এইসব ব্যাপার নিয়ে যখন আমরা আলোচনা করব, ওভারঅল সব বিষয় নিয়ে, তখন আসলে আমাদের ইন্টারন্যাশনাল পরিসীমায় চলে যাচ্ছে এবং এইটার জন্য আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে। এটার জন্য আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে। তাহলে আমরা আর না করে আমরা আমাদের ইয়েতে চলে যাই, চ্যাপ্টার 1 এ চলে যাই। আমি ভাবছিলাম যে আজকে আপনাদের গ্লোবালাইজেশনের উপর একটা ক্লাস নিয়ে তারপর ইন্টারন্যাশনাল এইচআরএম এর ফার্স্ট চ্যাপ্টারে যাব। তো যেহেতু আমরা গ্লোবালাইজেশনের উপরে একটু ডিসকাশন করতে পারতেন, ডিসকাস করতে পারলে ভালো। স্যার এরকম বলছিলেন যে মানে ইন্টারন্যাশনাল বিজনেস কি, তারপর গ্লোবাল বিজনেস, তারপর এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেন না আর কি, এই কথাটা বলার কথা ছিল। হ্যাঁ, রাইট, সেটাই। আমরা একটু যদি এভাবে বলি, দেখেন যে আমাদের চ্যালেঞ্জগুলো কি, আসলে আমাদের বর্তমানে আমাদের চ্যালেঞ্জগুলো কি, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। চ্যালেঞ্জগুলো আসলে কি আছে আমাদের, বলেন তো, কিছু চ্যালেঞ্জের কথা বলেন তো দেখি। স্যার কোন পার্সপেক্টিভে বলছেন? দেখেন আপনাদের ওভারঅল বিজনেস পার্সপেক্টিভে আমাদের চ্যালেঞ্জগুলো বলেন। অবশ্যই বিজনেস পার্সপেক্টিভে বলবো আমরা। কিছু চ্যালেঞ্জ বলেন স্যার। লো কস্টে গুড প্রোডাক্ট সাপ্লাই করা, এটা তো এখন একটা বিগ চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ অনেকগুলা কোম্পানি একদম একই প্রোডাক্টের ডিফারেন্ট কস্টে সেল করছে। তারপরে দেন স্যার মার্কেট কম্পিটিশন, আমি আমার কম্পিটিটর থেকে আরো বেশি আগায় থাকতে চাই, এটাও তো স্যার একটা চ্যালেঞ্জ এখন। আর স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের সবচেয়ে বড় বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ট্রানজিট ব্যবস্থা। আমাদের পোর্ট ব্যবহারের যে সুবিধা, এটার অনেক বেশি প্রবলেম ফেস করতেছি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করতেছে তাদের। যেমন লাস্ট আমি একটা কম্পারিজন দেখলাম, যেখানে আমাদের ভিয়েতনাম, চায়না, সিঙ্গাপুর, ওদের একটা ভেসেল আসলে ওদের হাইয়েস্ট 1 ডের ভিতরে মাল সব ক্লোজ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা 7 থেকে 8 দিন, কোনো সময় 10 দিনও লেগে যায়। সো প্রোডাকশন লিড টাইম, এগুলোর ব্যাপারে অনেকটা হ্যাসেল হচ্ছে এই শিপমেন্ট ইস্যু। আচ্ছা, ঠিক আছে। তো গ্লোবাল চ্যালেঞ্জ গুলো কি আছে বলেন দেখি। ক্যান ইউ সি দ্য স্লাইড? জি স্যার। ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন?
আচ্ছা, স্যার জি স্যার। আমরা স্লাইড ইউজ করছি আজকে। ওয়েলকাম টু এ সেশন অন ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আমরা অলরেডি আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি সেটা জেনেছি, ম্যানেজমেন্ট কি সেটা জেনেছি, ফাংশন গুলো জেনেছি। ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কেন আমাদের লাগবে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানি, তারপরে আমরা চ্যাপ্টার 1 চলে যাবো ইনশাআল্লাহ, যদি আজকে সময় পাই। আচ্ছা, আমাদের গ্লোবাল চ্যালেঞ্জ গুলো কি? যেহেতু আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়বো, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ার আগে আমাদের আসলে গ্লোবাল চ্যালেঞ্জ গুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আপনারা কি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন স্পষ্ট করে? শিওর স্যার, ইয়েস জি স্যার। So what are our global challenges? Number 1, globalization, information superhighway, total quality management, empowerment, benchmarking, re-engineering, learning organization, knowledge workers and diversity. আচ্ছা, অনেকগুলো টার্ম আছে এখানে। সবগুলো টার্মের সাথে কি পরিচিত আপনারা? Globalization. What is globalization? স্যার Very popular term. Very popular term nowadays. Right? বিশ্বায়ন বিশ্বায়ন। Then কি বলতে পারি আমরা গ্লোবালাইজেশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আর বর্ডারলেস মার্কেট। বর্ডারলেস মার্কেট, অনলি বর্ডারলেস মার্কেট। শুধু বর্ডারলেস মার্কেট হলে গ্লোবালাইজেশন হবে? সবকিছুই তো বর্ডারলেস, ইনফরমেশন বর্ডারলেস, মার্কেট বর্ডারলেস, বিজনেস বর্ডারলেস। আচ্ছা, বর্ডারলেস। ঠিক আছে, a village we can compare like a village. যেকোনো কিছুই হতে পারে পুরো বিশ্ব জুড়ে। আচ্ছা, সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে গ্লোবালাইজেশন ইজ এ process of free flow of goods and services, free flow of goods and services across the national boundaries. ঠিক আছে, আর ফ্রি ফ্লো অফ গুডস এন্ড সার্ভিসের সাথে আপনি আরো যোগ করতে পারেন 6 M's যেটা আছে আমাদের, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। সবগুলো যখন ফ্রি ফ্লো হয়ে যাবে অ্যাক্রস দ্য ন্যাশনাল বাউন্ডারিজ, ন্যাশনাল বাউন্ডারিকে ক্রস করে যখন যাবে সেটাকে বলা হয় গ্লোবালাইজেশন। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কি ফ্রি ফ্লো আছে পৃথিবীতে? আমরা যে গ্লোবালাইজেশন বলি অ্যাকচুয়ালি কি ফ্রি ফ্লো আছে? যদি ফ্রি ফ্লোই থাকতো তাহলে আমাদের এই যে ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, তারপরে এইগুলো করতে হচ্ছে কেন, বা নিষেধাজ্ঞা এগুলো পাই কেন? তাহলে পুরোপুরি কিন্তু আমরা ফ্রি ফ্লো না। আচ্ছা, কিছু কিছু জায়গায় আপনার আছে ফ্রি ফ্লো, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের এটা করে নিছে। বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের মধ্যে তারা এক দেশ থেকে ধরেন তরমুজ উৎপাদন করে আরেক দেশে গিয়ে বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো ধরনের ব্যারিয়ার নেই। নাফটা আছে, সাফটা আছে, নাফটা, সাফটা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আপনার তারা ট্রেডকে করার জন্যই আপনার এই ধরনের করেছে, কি বলে, প্রতিষ্ঠান করেছে, বা তারা এগুলোকে ইউনাইটেডলি সেটা করছে। আমাদের দেশে এটা হয়েছিল ধরেন সার্ক, কিন্তু সার্কটা এটা ইমপ্লিমেন্ট হয়নি। যদি সার্কটা ইমপ্লিমেন্ট হইতো তাহলে আমাদের কি বলে এই সাউথ ইস্ট এশিয়াতে আমাদের একটা ভালো উন্নতি হতো ইকোনমি সেক্টরে। কিন্তু এই সার্কটা হয়নি একমাত্র বা দুইটা দেশের কারণে আমরা বলতে পারি, যে ভারত এবং পাকিস্তান, এই দুটা দেশের কারণে এটা হয়, এটাকে আমরা এফিশিয়েন্ট বা ইফেক্টিভ করতে পারিনি। তাহলে আমরা বলছি যে গ্লোবালাইজেশন হচ্ছে কি ফ্রি ফ্লো অফ গুডস এন্ড সার্ভিসেস এক্সটারন্যাশনাল। কিন্তু আপনি আজ থেকে 30 বছর আগের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে 30 বছর আগে, 40 বছর আগে আমরা সহজেই কোনো কিছু পেতাম না। ঠিক আছে, আপনি 30-40 বছর আগে দেখা যেত যে আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন ছিল, বা কসমেটিক্স বা বিভিন্ন ধরনের আইটেম আপনি কিন্তু চাইলেই পেতেন। এখন কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি চাইলে এখন অ্যামাজন থেকে অনলাইনে অর্ডার দিচ্ছেন, শিপমেন্টে আপনার প্রোডাক্ট চলে আসছে, তাই না? কত সহজ হয়ে গেছে। তাহলে গ্লোবালাইজেশন একটা ইমপ্যাক্ট আছে, বিশাল একটা ইমপ্যাক্ট আছে। স্যার, এই যে ভুটানের সাথে আমাদের যে পিটিএ চুক্তি স্বাক্ষর হলো, দ্বিপাক্ষিক পিটিএ চুক্তি, স্যার এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যায়? মানে এটা কি গ্লোবালাইজেশনের ফ্যাক্ট বা ব্যাপারটা কি স্যার আসলে? দেখেন, দ্বিপাক্ষিক চুক্তি তো আসলে বেসিক্যালি এটা হয় কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি যেটাকে বলে, সরকারি ভাব। ডেফিনেটলি গ্লোবালাইজেশনের ইমপ্যাক্ট তো এটা আছেই। গ্লোবালাইজেশনে আমরা কেন যাই, গ্লোবালাইজেশনের কারণটা কি, এটার পিছনে আপনারা যখন ইন্টারন্যাশনাল বিজনেস আপনারা পড়েছেন, ইন্টারন্যাশনাল বিজনেস যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কেন গ্লোবালাইজেশনে যাই, বা এই যে জি টু জি বা একাধিক কান্ট্রিতে করি। ধরেন আপনার দেশের যে সারপ্লাস প্রোডাক্টটা আছে,
আপনার দেশে যে প্রোডাক্টটা আপনি উৎপন্ন করছেন সেটা আপনার দেশের জনগণ খেয়ে অতিরিক্ত থেকে যায়। ধরেন আপনার দেশ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশ নাই, সে ফর এক্সাম্পল আপনি একমাত্র দেশ পৃথিবীতে, আপনার দেশ ছাড়া আর কোনো দেশ নেই, আর কোনো জনগণ নেই। আপনার দেশের জনগণের হচ্ছে ডিমান্ড হচ্ছে ধরেন 20,000 টন। ওকে, ধরেন 20,000 টন চাল হচ্ছে আপনার কি বলে আপনার ডিমান্ড। আপনি উৎপাদন করছেন 30,000 টন চাল, 10,000 টন উদ্বৃত্ত থাকছে। এই 10,000 টন আপনি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলে দিবেন? না তাহলে কি করবেন? মজুত করবেন? স্যার, আমি এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট ধরেন নাই কেউ, তাহলে কি করবেন? এক্সপোর্ট করতে পারবেন না স্যার। এখন যদি থাকে তাহলে কি করবেন? অন্য দেশ আছে করতে পারবো। আচ্ছা, অন্য দেশ যদি আপনার কোনো ধরনের বেরিয়ার দেয়, নিবে না আপনার দেশ থেকে, তাহলে করতে পারবেন না। পারবেন কি? আচ্ছা, এই জন্যই আমাদের এই গ্লোবালাইজেশনের যেমন দরকার, আবার অনেক সময় জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি এগ্রিমেন্ট হয় বা 4-5টা দেশ মিলে যদি কোনো এগ্রিমেন্ট হয়, তখন তারা কি করতে পারে? নিজেদের মধ্যে এই জিনিসগুলো আদান প্রদান করতে পারে। তাহলে হয় কি, উইন ইন সিচুয়েশন তৈরি হয়। উইন ইন সিচুয়েশন অর্থাৎ আমার উদ্বৃত্তটা আমি আপনাকে দিব, আপনার উদ্বৃত্ত যেটা আমার ঘাটতি আছে সেটা আমি নিব। তাহলে দুইটা দেশই কি হচ্ছে? উইন ইন সিচুয়েশন তৈরি হচ্ছে, এই দুটো দেশই লাভবান হচ্ছে। ঠিক আছে, তো এই দুটা দেশই লাভবান যখন হয়, এইগুলো হচ্ছে আমাদের এই যে ইম্প্যাক্ট অফ বিভিন্ন দেশের যে কন্ট্রাক্ট, জি টু জি বলেন বা যে গ্লোবালাইজেশন বলেন বা আপনার এই সাফটা, নাফটা, ইউ, এগুলো হয়েছে কেন? উইন ইন সিচুয়েশন তৈরি করার জন্য। বোঝা গেছে? জি স্যার। ধরেন দুটো দেশ যখন চুক্তি করে, বাংলাদেশকে আপনি এক্সক্লুড করে যদি বলেন, তাহলে বাংলাদেশের সাথে ভারতের যখন চুক্তি হয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের কিছু বেনিফিট আছে, ভারতেরও কিছু বেনিফিট আছে, তাই না? দুটা বেনিফিটের কারণে চুক্তি হয়েছে। তো প্রত্যেকটা দেশই যখন দুইটা দেশ জি টু জি যখন চুক্তি করে, দেখবেন যে দুই দেশের স্বার্থের জন্য বা দুই দেশের ইয়ের জন্য চুক্তি হয়। যেমন অস্ত্র নিয়ে যখন চুক্তি হয়, তুরস্কের সাথে বাংলাদেশের একটা চুক্তি হচ্ছে ড্রোন কিনা নিয়ে, তারপরে আপনার এই কি বলে এয়ারপ্লেন কিনা নিয়ে বা জাহাজ কিনা নিয়ে। তো দুই দেশের ইয়েটা কি, বাংলাদেশ কম মূল্যে আপনার ভালো কোয়ালিটির জিনিস পাবে এবং সাথে সাথে কি পাবে, তাদের যে মেকানিজম, ঠিক আছে, অপারেশন মেকানিজম, সেই যে নলেজ, সেই টেকনিক্যাল নলেজটা তারা হস্তান্তর করবে। এট দ্য সেম টাইম তুরস্ক কি পাবে? তুরস্ক পাবে ডলার কারেন্সি, ফরেন কারেন্সি, এটা বিক্রি করে তারা তাদের এই সেক্টরটা তারা এখন ভালো ডেভেলপ করেছে, আর্মস ইয়েটা তারা খুব ভালো ডেভেলপ করতে পেরেছে, তাহলে এটা তারা এখন সেল করবে। রাশিয়ায় যে 400 S-400 বিক্রি করে করে তারা রাশিয়া কিন্তু এখন বেশ মোটামুটি একটা অর্থনৈতিক ভাবে মোটামুটি বেশ ভালো হয়েছে। রাশিয়ার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এই যে S-400 বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর্মস বিক্রি করে তারা কিন্তু এখন মোটামুটি অর্থনৈতিক ভাবে বেশ ভালো পর্যায়ে আসছে। আবার S-400 বিক্রি করতে গেলে যে দেশ কিনতে চায় সেই দেশকে আমেরিকা নিষেধাজ্ঞা দেয়। ভারতের সাথে আমেরিকার কত ভালো সম্পর্ক, কিন্তু যখন S-400 কিনবে বলে ডিক্লেয়ার করছে বা চুক্তি করছে, তখন কি বলছে? নিষেধাজ্ঞা দিতে পারে ভারতের উপর, রাইট? তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, এগুলো ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে পলিটিক্সও জড়িত। আর এই সব পলিটিক্স, এই যত পলিটিক্স হয়, ইন্টারন্যাশনাল পলিটিক্স যত হয়, এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পুঁজিবাদ সমাজ, ক্যাপিটালিজম, অর্থ অর্থ অর্থ, বিজনেস, আর কিছু না। কথা বুঝছে? আপনি আমার গ্রিপে থাকবেন, তার মানে আমার বিজনেস আপনাকে দিয়ে আমি করাবো। আপনি আমার গ্রিপের বাইরে চলে যাবেন, তাহলে সমস্যা। তখনই আমি কি করবো? ফোর্স করানোর চেষ্টা করবো। ফোর্স করার জন্য আমার পাওয়ার লাগবে। তো পাওয়ার এন্ড পলিটিক্স সারা বিশ্বে এখন কিন্তু সেটাই চলছে। যাই হোক, তারপরে আসেন ইনফরমেশন সুপার হাইওয়ে। ইনফরমেশন সুপার হাইওয়ে ইজ এ চ্যালেঞ্জ ফর গ্লোবাল কনটেক্সট। ইনফরমেশন সুপার হাইওয়ে এটা কি চ্যালেঞ্জ? স্যার চ্যালেঞ্জ কিভাবে হবে? ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এবং ইন্টারনেট টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক। বলেন চ্যালেঞ্জ কি হবে? মানে স্যার মাই কোশ্চেন ইজ এটা চ্যালেঞ্জ কিভাবে হবে? এটা তো ইট শুড বি সামথিং গুড, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এবং ইন্টারনেট টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক। চ্যালেঞ্জ কিভাবে হলো? ইনফরমেশন সুপার হাইওয়ে চ্যালেঞ্জটা কিভাবে হলো আমি সেটা, চ্যালেঞ্জটা হচ্ছে এভাবে। ধরেন বাংলাদেশে যতগুলো প্রাইভেট ব্যাংক আছে, আপনারা তো অনেকেই হয়তো ব্যাংকে জব করেন,
প্রাইভেট ব্যাংকগুলো তাদের অনলাইন যে সিস্টেম এবং তাদের যে বুথ সেগুলোকে যেভাবে ইনফরমেশনের সাথে যেভাবে লিঙ্ক করেছে, বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো কি সেটা করতে পেরেছে? জি স্যার। করতে পেরেছে কি পারেনি সেটা বলেন। No, sir. আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে যান বা এবি ব্যাংকে যান বা ঢাকা ব্যাংকে যান, তারা এখন পুরোটাই কি কম্পিউটার বেসড তাদের অপারেশন, টোটালটাই কি কম্পিউটার বেসড অপারেশন, তারা কিন্তু ওই রেজিস্টার বুক মেইনটেইন করতে হয় না, তারা এখন সেকেন্ড লেভেলে চলে গেছে, কম্পিউটার বেসড অপারেশন। আর আমাদের সরকারি ব্যাংকগুলো কি করছে, তারা কম্পিউটারে ফান্ডামেন্টাল লেভেলে কম্পিউটারে কাজ করছে, আবার রেজিস্টার বুকও মেইনটেইন করছে, ঠিক কিনা? জি স্যার। টোটালি কি কম্পিউটার বেসড যেতে পেরেছে? টোটালি অটোমেশনে আসতে পারে নাই এখনো। আচ্ছা, No, sir. এই কারণে কি আপনার কাজে কি মনে হয় যে একটু লিঙ্গারিং হচ্ছে, একটু দেরি হচ্ছে? লেন্দি হচ্ছে স্যার, কাজ দেরি হচ্ছে তো হচ্ছে। জি স্যার। তাহলে এটা কি চ্যালেঞ্জ না সরকারি ব্যাংকগুলোর জন্য? জি স্যার। তাহলে আমি ওটাই বলছি যে ইনফরমেশন সুপার হাইওয়ে এটা একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে আপনি বলেছেন এটা কিভাবে চ্যালেঞ্জ হয়, আপনার কোশ্চেন ধরেই বলি। আপনি বলেন স্যার এটা কিভাবে চ্যালেঞ্জ হয়, আমাদের এখন ইন্টারনেট এই টেলিকমিউনিকেশন সিস্টেম এটা চ্যালেঞ্জ হয় এই কারণে আমাদের এই বলা হচ্ছে যে এশিয়ার মধ্যে ব্যান্ডউইথ বলেন বা ইন্টারনেট স্পিড বলেন সবচেয়ে উইক পজিশনে বাংলাদেশ আছে। জি স্যার, সবচেয়ে উইক পজিশনে যদি বাংলাদেশ থাকে, তাহলে আপনি চিন্তা করেন, আপনি একটা জিনিস কাজ করার জন্য ধরেন আপনার যদি 1 ঘন্টা একটা কাজে যদি আপনি ধরেন 2 মিনিট যদি বাফারিং হয় সে ফর এক্সাম্পল, অথবা যদি স্লো হয় ডাউনলোড হতে, তাহলে আপনার প্রতিদিন 100 ঘন্টার মধ্যে কত সময় আপনার নষ্ট হবে? আপনার যদি এরকম নষ্ট হয়, সারা এই 16 কোটি মানুষের বা যারা কাজ করছে ওয়ার্কফোর্স তাদের কত সময় নষ্ট হবে? এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারতেন, টাকায় যদি আপনি কনভার্ট করেন, সেটা কি হইতে পারতো? কোটি কোটি টাকা স্যার। তাহলে এটা কি চ্যালেঞ্জ না বাংলাদেশের জন্য? আচ্ছা, চ্যালেঞ্জ যদি না হতো তাহলে বাংলাদেশ কেন 3য় সাবমেরিন কেবল এস্টাবলিশ করতে যাচ্ছে? 3rd সাবমেরিন কেবল কেন এস্টাবলিশ করতে যাচ্ছে? হাজার হাজার কোটি টাকা দিয়ে কেন কিনতে যাচ্ছে? যাতে স্যার আমরা আরো স্পিডটা ভালো পাই। রাইট, দ্যাটস ওয়াই আমরা এটা করতে যাচ্ছি। তাহলে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, কারণ আমরা পিছিয়ে আছি, বাংলাদেশ পিছিয়ে আছে এইসব ক্ষেত্রে। কেন আজকে আমরা পরীক্ষা নিতে গিয়ে আমরা চিন্তা করি যে স্যার আপনারা যে আমরা কয়েকদিন পরে যখন পরীক্ষা নিব মিড ওয়ান, আপনারা বলবেন স্যার ইন্টারনেট চলে গেছিল, ইন্টারনেট স্লো ছিল স্যার, ঢুকতে পারছি না, বলবেন না আপনারা? বলছেন তো নিশ্চয়ই, অন্যান্য পরীক্ষা তো নিশ্চয়ই বলছেন। তাহলে এটা কি আমাদের জন্য চ্যালেঞ্জ না? অবশ্যই চ্যালেঞ্জ। তাহলে এখন আসেন ইনফরমেশন সুপার হাইওয়ে নিয়ে আমরা একটু কথা বলি। এটা আমরা শুরু থেকে একটু বলি। ধরেন আজ থেকে 20 বছর আগে আপনারা কয়জন মোবাইল ব্যবহার করেছেন? আজ থেকে 20 বছর আগে কয়জন মোবাইল ব্যবহার করেছেন? কেউ ব্যবহার করেননি। আচ্ছা, অধিকাংশ আমি যদি তারও আগে চলে যাই, আজ থেকে 30 বছর আগে যদি চলে যাই, আমি জানি না 30 বছর আগে আপনাদের জন্ম হয়েছে কিনা অনেকে, বা 25 বছর যদি বলি, অনেক ছোট স্বাভাবিকভাবে। মোবাইল বলে যে একটা কিছু আছে, সেটা কত মানুষ জানতো? অনেক কম স্যার, এলিট সোসাইটি ছাড়া তো কেউই জানতো না। আচ্ছা, এলিট সোসাইটির মধ্যেও খুব কম মানুষই সেটা খুব কম মানুষ ব্যবহার করার সুযোগ পেয়েছে। আচ্ছা, তাহলে মোবাইলে যে কথা বলা সম্ভব সেটা খুব কম মানুষই জানতো। আচ্ছা, ধরেন 2020 সালে আমাদের গ্রামীণ ফোন আসছে, তারপরে ধরেন তার আগে সিডি সেল ছিল, কিন্তু সিডি সেল এটা আপনার দেখা যেত একটা ফোনের দাম সিম্পলি, অর্থাৎ অ্যানালগ ফোন, নর্মাল ফোন, এটার দাম ছিল কত? 1 লাখ টাকা, 90,000 টাকা। বিশাল বড় অ্যান্টিনা সহ ফোনগুলো থাকতো, এবং ফোনের সেটার দাম ছিল 90,000, 1 লাখ টাকা। সিডি সেল ব্যবসা করে গেছে ওইখানে বেশ, তাই না? আর কোনো কিছু নাই, তো ফোনে কথা বলা, এটার জন্য 90,000, 1 লাখ টাকা, এবং কল চার্জ রেট তো অনেক হাই ছিল। গ্রামীণ ফোন যখন আসলো কল চার্জ রেট ছিল আপনার 12 টাকা পার মিনিট, ঠিক আছে? আপনি যদি দোকানে গিয়ে কথা বলেন তাহলে 15 টাকা, কোথাও কোথাও গ্রামে 20 টাকা করে নিত 1 মিনিটে, হ্যাঁ, শুরুর দিকে। তো মানুষ কিভাবে কথা বলতো, কত জরুরি প্রয়োজনে কথা বলতো, অল্প একটু কথা বলে রেখে দিত। আর সেখান থেকে এখন কোথায় আসছেন চিন্তা করেন। 2 নম্বর, আরো আমরা আসতেছি।
মোবাইলে কথা বলা অবস্থায় তখন আমাদের মধ্যে চিন্তা হলো যে আমরা যদি টেক্সট মেসেজ পাঠাতে পারতাম কোনোভাবে, টেক্সট মেসেজের অপশনটা তখন আসলো। মেসেজ অপশন তার আগে ছিল না, কিন্তু শুধু ফোনে কথা বলার অপশন ছিল। তারপরে আসলে মেসেজ অপশন, যে মেসেজ কিভাবে দেওয়া যায়। আচ্ছা, মেসেজ দেওয়ার পরে মানুষের মধ্যে আরো চিন্তা আসলো যে শুধু মেসেজে আসলে কাজ হচ্ছে না, ছবি টবি যদি দেওয়া যেত বিভিন্ন ঈদ উপলক্ষে বা বিয়ে উপলক্ষে, একটা কার্ড বা একটা ছবি, ছবিটা হচ্ছে এমএমএস, এসএমএস এর পরে কি হলো এমএমএস, মনে আছে কিনা আপনাদের? একটা এমএমএস পাঠাতে গেলে 3 টাকা 3.5 টাকা করে খরচ হতো, এমএমএস এর খরচ বেশি ছিল। আচ্ছা, তখনও কিন্তু স্মার্টফোন গুলো আসে নাই, তখনও কিন্তু স্মার্টফোন আসে নাই, আমি কিন্তু বলি তখনও স্মার্টফোন আসে নাই, তো আপনার ওই এমএমএস এভাবে আদান প্রদান হতো। আচ্ছা, তখনও কি আমরা চিন্তা করতে পারছি যে আমরা সরাসরি ভিডিও চ্যাট করতে পারবো? না। কয়জন মানুষের মধ্যে এই চিন্তা আসছে? অথচ দেখেন আজকে আপনাদের এমএমএস এরও প্রয়োজন হয় না, এসএমএস এরও প্রয়োজন হয় না, ইভেন আপনারা মোবাইল ফোনে আপনাদের কথা বলতে হয় না, আপনারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ফেসবুক কত কিছুতে আপনারা কথা বলতে পারছেন, ছবি আদান প্রদান করতে পারছেন, সরাসরি ভিডিও চ্যাটে কথা বলতে পারছেন। কতটা ডেভেলপ হয়েছে, রাইট? এবার আমরা একটু প্রাচীন কালের দিকে চলে যাই, অনেক আগের দিকে চলে যাই, রাইট? অনেক আগের দিকে যদি আমরা চলে যাই, সেখানে কি আছে? এক সময় অনেক আগে মানুষ তথ্য আদান প্রদান করতে কি হবে? মানুষ তথ্য আদান প্রদান করতে কি হবে? অনেক আগে পায়রার মাধ্যমে, পায়রা, মানুষ প্রথম যদি ধরেন কাছে যদি হতো, তাহলে মানুষ সরাসরি লোক মারফত আপনার হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে আপনার তথ্য আদান প্রদান করতো। একটু দূরে যদি থাকতো তাহলে সেটা কি হতো? আপনার ঘোড়ার মাধ্যমে, অর্থাৎ লোক থাকতো, ঘোড়াতে করে মানুষ গিয়ে তথ্য আদান প্রদান করতো। এটা বেশি করে রাজা বাদশাদের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হতো। আচ্ছা, তারপরে কি হতো? ধরেন আপনার গোপনীয় কোনো তথ্য দ্রুত আদান প্রদান করতে হবে, সেক্ষেত্রে পায়রার ব্যবহার ছিল, কবুতরের ব্যবহার ছিল, কবুতরের ইয়ের মধ্যে লিখে। তারপরে ধরেন আপনার ডাকযোগ যখন আসলো, অর্থাৎ পোস্ট অফিসের প্রচলন যখন হলো, তখন মানুষ পোস্ট অফিসের মাধ্যমে, ডাকযোগের মাধ্যমে চিঠি আদান প্রদান শুরু করবে, রাইট? ধরেন আপনি বাংলাদেশ থেকে ফ্রান্সে একটা চিঠি পাঠাবেন, ফ্রান্সের চিঠিটা পৌঁছতে 15 দিন লাগবে এবং সেই রেসপন্স আসতে আরো 15 দিন লাগবে, 1 মাস। আপনি একটা চিঠি লিখে এটা মানে রেসপন্স পেতে আপনার কতদিন ওয়েট করতে হতো? 1 মাস। চিন্তা করে দেখেন সেই সময় লোকদের কথা চিন্তা করেন, আর এখন যারা আছে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে। 2 নম্বর, আচ্ছা তাহলে তারপরে এটা হচ্ছে আমরা ডাকযোগের কথা বললাম। এরপরে কি আসলো? টেলিগ্রাফ। ঠিক আছে, টেলিগ্রাফের কথা শুনছেন আপনারা? টেলিগ্রাফটা ছিল, এটা ওই টেলিফোনের মতনই একটা মেশিন ছিল, যেখানে আপনার এক প্রান্ত থেকে আপনার ঘোরাতে হতো, ডায়াল করতে হতো, ডায়াল করলে একটা সাউন্ড হতো, তারপর প্রত্যেকবার ডায়াল করার পরে একটা অক্ষর ভাসতো অপর সাইডে, অন্যদিকে একটা অক্ষর ভাসতো। ধরেন ছেলে ঢাকাতে জব করছে, একটা ভালো একটা জায়গায় জব করছে, বাবা হচ্ছে গ্রামের বাড়িতে অসুস্থ, এখন বাবা খুব অসুস্থ, এই মেসেজটা দিতে হবে দ্রুত। এটা চিঠি দিলে তো ধরেন 7 দিন 4 দিন 14 দিন চলে যাবে, ততদিনে বাবা হয়তো বা মানে অবস্থা খারাপ হয়ে যাবে, মারা যেতে পারে। তো এখন ইনফরমেশনটা দ্রুত দিতে হবে, কি সেটা আসলো টেলিগ্রাফ। ওই একটা দোকান থাকতো, সেখানে গিয়ে, বা দোকান বা অফিস, যদি সেখানে অফিসের ব্যবস্থা থাকতো, গভর্নমেন্টের ব্যবস্থা থাকতো, সেখানে গিয়ে আপনার ডায়াল করতো। তো ওই লোকের একটা নাম্বার থাকতো টেলিগ্রাফ এর জন্য, এটা যেখানে আছে, তো সেখানে গিয়ে ওটা ডায়াল করতে হতো। এটা একটা ডায়াল করলে আওয়াজ হতো, টরে টক্কা টরে টরে, এরকম একটা সাউন্ড হতো। তাহলে ওখানে লিখতে হতো, প্রত্যেকবার ডায়াল করে একটা করে অক্ষর আসতো। তাহলে বাবা অসুস্থ, বাড়ি আসো, ধরেন রহিমকে বলতেছে, বলছে রহিম তোমার বাবা অসুস্থ, বাড়ি আসো। এই একটা সেন্টেন্স লেখার জন্য তাকে বেশ কয়েকবার ডায়াল করতে হতো। ডায়াল করলে ওই সাইডে একটা ছাপা লেখা তৈরি হতো, টাইপের মতন করে একটা ছাপা লেখা বের হয়ে আসতো। ওটা বের হয়ে আসতো, ওখানে যদি বসা থাকতো, উনি তখন বলতো যে রহিম সাহেব আপনার টেলিগ্রাফ আসছে। তো রহিম সাহেব ওই টেলিগ্রাফ দেখে যখন দেখতো, ছোট করে লেখা আছে রহিম তোমার বাবা অসুস্থ, বাড়ি আসো, ব্যাস। এটা দেখেই সে বুঝতে পারতো যে বাবার অবস্থা খারাপ, আমাকে ছুটি নিয়ে যেতে হবে। এই তখন ছুটি নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হতো। এই ছিল অবস্থা। তারপরে কি আসলো? টেলিফোন আসলো, অর্থাৎ মানুষ ফোনে সরাসরি কথা, যখন মানুষ ফোনে সরাসরি কথা বলতে শিখলো, জানতে পারলো যে ফোনে কথা বলা যাচ্ছে, কণ্ঠ শুনতে পাচ্ছে,
দে ওয়ার সো মাচ এক্সাইটেড যে কি বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, যে আমরা মানে কণ্ঠ শুনতে পাচ্ছি। একজন ধরেন আমেরিকা আছে, একজন ধরেন কানাডায় আছে, আপনি বাংলাদেশ থেকে ফোনে কণ্ঠ শুনতে পাচ্ছেন, এতেই অনেক খুশি। সরাসরি কথা বলতে পারছেন, ওয়েট করতে হচ্ছে না। আর দেখেন এখন কোথায় আসছি আমরা, এখন ধরেন ইমেইল, হ্যাঁ ইমেইল করতে পারছেন। এই আপনার এখন তো ডাক যোগ তো নাই, পোস্ট অফিসের তো ব্যবহার নাই, অফিসিয়াল কাজ ছাড়া পার্সোনালি আর কেউ পোস্ট অফিস ব্যবহার করে না। আপনি ইমেইল করছেন, সহজে ইমেইল করতে পারেন। এখন ইমেইলও মানে ফেসবুকে আপনি সবকিছু তথ্য আদান প্রদান করতে পারছেন। অফিসিয়াল ক্ষেত্রে এখন অফিসিয়াল ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে আদান প্রদান হচ্ছে, রাইট? তাহলে ইমেইল, তারপরে ধরেন এই যে মোবাইল, মানুষের মধ্যে তখন একটা ছিল যে টেলিফোন তো বাসায় থেকে কথা বলতে হয়, যদি মুভ করা অবস্থায় যদি কথা বলা যেত, চলন্ত অবস্থায় যদি কথা বলা যেত, বিভিন্ন জায়গায় যাওয়া অবস্থায় যদি কথা বলা যেত তাহলে ভালো হতো। তখন মানুষের মধ্যে এই চিন্তাটা আসতো এবং তখন এই মোবাইলের আবিষ্কার হলো। প্রথম যখন মোবাইল আবিষ্কার হলো, মানুষের মধ্যে কি একটা বড় একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি ঘুরছি ফিরছি, আমি যেখানে যাচ্ছি কিন্তু আমি কিন্তু কন্ট্যাক্টে থাকতে পারছি, আমি কথা বলতে পারছি। আর সেখান থেকে দেখেন মোবাইল থেকে আজকে এখন আপনি সরাসরি ভিডিও চ্যাটে কথা বলতে পারছেন। যেমন এখন আমরা ক্লাস নিচ্ছি, কিসের কারণে ক্লাস নিতে পারছি এভাবে? এই ইনফরমেশন সুপার হাইওয়ের কারণে। আজকে এই ঘটনাটা যদি 20 বছর আগে ঘটতো, আজকে 20 বছর আগে যদি আপনার এই করোনা ভাইরাস আসতো, তাহলে আমরা কি ফিজিক্যালি ক্লাস নিতে পারতাম আর অনলাইনে ক্লাস নিতে পারতাম? কোনোটাই পারতাম না, টোটালি বন্ধ। কথা কি বোঝা গেছে? তাহলে এখন ইনফরমেশন সুপার হাই যেই দেশে এর ঘাটতি আছে বা যেই এলাকায় ঘাটতি আছে, বা আপনাদের মধ্যেই অনেকে আছেন যে কথা বলছেন বা রেসপন্স করছেন, যখন আমি আপনাদের রোল কল করি তখন দেখা যাচ্ছে আপনারা বলছেন ইয়েস স্যার, এই ইয়েস স্যার শুনতে আমার 2 মিনিট লাগে, ভেঙে 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 আসতেছে। তাহলে কেন হচ্ছে এটা? স্পিড নাই, নেটওয়ার্কের প্রবলেম। তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর গ্লোবাল পার্সপেক্টিভে তো অবশ্যই বড় চ্যালেঞ্জ, যেখানে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ আপনাদের পার সেকেন্ড তাদের স্পিড কত বেশি, আর আমাদের সেখানে এখনো আমরা কত পিছিয়ে আছি। তাহলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বললাম, কারণ আপনারা চ্যালেঞ্জ নিয়ে একটা কোশ্চেন বলেছেন বলেই বললাম যে স্যার এটা চ্যালেঞ্জ কিভাবে হয়, এটার জন্য বলেছেন বলে এটা বলছি। এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, খুবই পপুলার টার্ম নাওয়াডেজ। যদিও টিকিউএম এর এটা হচ্ছে আপনার জাপান থেকে এটা আসা, জাপানের লোকজন এটা বেশি ফলো করে। তো বলেন তো টিকিউএমটা কি আসলে? স্যার টিকিউএম পড়েছিলাম, 8টা প্রিন্সিপাল থাকে। কাস্টমার ফোকাস, টোটাল এমপ্লয়ি কমিটমেন্ট, তারপরে প্রসেস অ্যাপ্রোচ, ইন্টিগ্রেটেড সিস্টেমস, আর হচ্ছে স্ট্র্যাটেজিক এন্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, আর কমিউনিকেশনস। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনি টিকিউএম এর বেশ কটা হেডিং বললেন বা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর বললেন, ভেরি গুড। 7-8টা ফ্যাক্টর আছে যেটা কিনা টিকিউএম কে প্রভাবিত করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, দিস ইজ দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স টিকিউএম, বা টু লিড দ্য প্রসেস অফ টিকিউএম প্রসেসটাকে লিড করার জন্য বা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এগুলো লাগবে। কিন্তু টিকিউএমটা আসলে কি? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা কি প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করার কথা বলা হচ্ছে? প্রোডাক্ট সার্ভিস, নো, নট অনলি প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, সার্ভিস এবং দ্য টোটাল প্রসেস অফ ডেভেলপিং প্রোডাক্ট, টোটাল প্রসেস অফ প্রোডিউসিং প্রোডাক্ট, এই টোটাল সিস্টেমটা কি কোয়ালিটির সাথে এনশিওর করা, এই ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমরা যদি শুধুমাত্র বলি যে আমার পণ্যের কোয়ালিটিটাকে এনশিওর করা, নো, শুধু সেটা করলে হবে না। আপনার সার্ভিস বলেন, পণ্যের কোয়ালিটি বলেন, এবং দ্য প্রসেস অফ ডেভেলপিং ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, যে প্রসেসে আপনি ডেভেলপ করেন সেই প্রসেসটাকেও মানে কোয়ালিফুল করা, অর্থাৎ কোয়ালিটিফুল করা, অর্থাৎ কোয়ালিটিটা এনশিওর করা, সেই প্রসেসটাও ঠিক হচ্ছে কিনা, এই ওভারঅল এটাকে আপনার ম্যানেজ করা, এটাই হচ্ছে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখন এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে গ্লোবাল পার্সপেক্টিভে তো ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ। এখন প্রত্যেকটাই তারা এই টোটাল কোয়ালিটি টিকিউএম এর উপর ফোকাস করছে। আমার টিকিউএম এর উপর আমার বেশ কয়েকটা আর্টিকেল আছে, ঠিক আছে? আপনার আমার রিসার্চ গেটওয়েতে গেলে আপনারা এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে আমার কিছু আর্টিকেল পাবেন। সো ডেফিনেটলি টিকিউএম এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা পপুলার টার্ম, এবং ভালো ভালো কোম্পানিগুলো তারা টিকিউএমটা এনশিওর করার চেষ্টা করে। টিকিউএমটা যদি আপনি এনশিওর করেন তাহলে আপনার ধরেন বিভিন্ন ধরনের দুর্নীতি অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়েস্টেজ অটোমেটিক চলে যাবে, হ্যাঁ,
করাপশন অটোমেটিক চলে যাবে, আপনার পণ্যের মান ভালো হতে বাধ্য। আমি চাইলেই যে আমাদের দেশে ধরেন, আমাদের দেশের কথা তো কম্পেয়ার করলে আসলে হবে যে আপনি ধরেন ফুড খাচ্ছেন ভালো ভালো জায়গা থেকে যদি খান, যে কালার মিশাচ্ছে, যে ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে এত লো কোয়ালিটির, যেগুলো খেলে আমাদের দেশে কিন্তু ক্যান্সারের পরিমাণ অনেক বেড়ে গেছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের পরিমাণ অনেক বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই ফুডের কারণে, আর কিছু না। আমরা যে কালার ইউজ করছি সেই ডাইং কালার আমরা খাচ্ছি খাবারে, ডাইং কালার অর্থাৎ যেটা আপনি কাপড়ে দিচ্ছেন, কাপড় তৈরির জন্য যে রং ব্যবহার করছেন সেই রং যদি আপনি খাবারে দেন তাহলে হয়। আচ্ছা, বাচ্চাদের জন্য যে খেলনাটা ইউজ করা হয় বা তৈরি করা হয়, বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে যা কিছু পায় তাই মুখে দেয়। তা আপনি বাচ্চাদের জন্য যে খেলনাটা তৈরি করছেন সেটা, ওই খেলনাটা কি করছে, বাচ্চারা মুখে দিচ্ছে, কিন্তু খেলনার মধ্যে যে রংটা ব্যবহার করা হচ্ছে সেই রংটা বাচ্চাদের জন্য কোন রংটা ব্যবহার করতে হবে সেটা জানে না, সেটা জানা উচিত না। বিএসটিআই জানে না, তাহলে এগুলো তো ইনশিওর করা হচ্ছে না। স্যার রঙের থেকে তো ক্ষতি করে আরো বেশি যে প্লাস্টিকটা ইউজ করে, ওইটা তো স্যার প্লাস্টিক তো লো কোয়ালিটির প্লাস্টিক আছেই, লো কোয়ালিটির প্লাস্টিক তো আছেই, পাশাপাশি সেই যে রংটা দিচ্ছে, রংটা অনেক সময় মুখে দিচ্ছে তো ওই রংটা চলে যাচ্ছে সরাসরি পেটের মধ্যে। যাই হোক, তাহলে এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের দেশে তো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা। তাহলে এটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের দেশে তো চ্যালেঞ্জই, এটা গ্লোবালি এটা একটা চ্যালেঞ্জ, এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা এনশিওর করা হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। এমপাওয়ারমেন্ট, এখন কথা হচ্ছে এমপাওয়ারমেন্ট চ্যালেঞ্জ কিনা আমাদের। আমি আপনাদের যেমন বলেছি যে আমাদের একটা স্বভাব হচ্ছে, মানুষের বৈশিষ্ট্য নিয়ে আমি লাস্ট ক্লাসে বলেছি, আমাদের একটা স্বভাব হচ্ছে যে আমরা সহজে পাওয়ার কাউকে দিতে চাই না, আমরা সবসময় পাওয়ারটা নিজের কাছে রাখতে চাই। আমি যদি মনে করি যে পাওয়ারটা আমি হ্যান্ড ওভার করবো বা কাউকে আমি শক্তিশালী করব, তাহলে আমার কাছে মনে হবে যে আমার পাওয়ারটা কমে গেল, খর্ব হয়ে গেল, আমার কথা এখন আর শুনবে না, সে আমার কমান্ড শুনবে না, আমি তাকে আর লিড করতে পারবো না, আমি তাকে ডিরেক্ট করতে পারবো না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের হয় কিনা? যদি হয়ে থাকে তাহলে আমরা এমপাওয়ারমেন্ট সহজে করতে পারবো না। আর আমরা যদি অন্যদেরকে এমপাওয়ারমেন্ট করতে না পারি তাহলে তাদের কাছ থেকে ভালো কাজও আদায় করা যাবে না। আপনি কাউকে দায়িত্ব দিবেন কিন্তু কোনো অথরিটি দিবেন না, কোনো পাওয়ার দিবেন না, তাহলে কি তার কাছ থেকে ভালো কাজ এক্সপেক্ট করা যাবে? যেমন ধরেন আমাকে এই ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমার ধরেন কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি পরীক্ষা নিতে পারবো না, আমি মার্কস দিতে পারবো না, এগুলো যদি না হয় তাহলে কি হবে? আপনারা আমার কথা শুনবেন? জি স্যার, শুনবো। খুবই ভদ্র তারা শুনবেন, যারা একটু দুষ্ট প্রকৃতি তারা কি করবেন? শুনবেন না। স্যারের তো কোনো পাওয়ার নাই, স্যারের মার্কস দেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো কিছুই নাই। স্যার শুনতেছি তো আমরা। হ্যাঁ, আপনারা তো শুনতেছেন, আপনারা ভদ্র এই জন্য শুনতেছেন। এমপাওয়ারমেন্টটা না করেন তার কাছ থেকে ভালো কাজ আদায় করতে হবে না, এমপাওয়ারমেন্টটা করতে হবে। যেমন ধরেন এটা একটা এক্সাম্পল বলি, এভাবে বলি, একটা গল্পের মতো করে বলি, ঠিক আছে? একটা ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগলো, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগলো বা গোদামে আগুন লাগলো, সেখানে ধরো আপনার অনেক সুতা আছে, সুতাতে খুব দ্রুত আগুন লেগে যায়। এখন যদি আপনাদের নির্দেশ এরকম থাকে যে ফ্যাক্টরিতে যাই ঘটুক এমডি স্যারকে আগে জানাতে হবে বা চেয়ারম্যানকে আগে জানাতে হবে, ওনাদের কথা ছাড়া কাউকে কিছু করা যাবে না, কোনো কিছু করা যাবে না, ব্যাপারটা যদি এরকম থাকে, তাহলে আগুন লাগলে হ্যাঁ আপনি ফায়ার সার্ভিসকে আগে কল করা উচিত না এমডিকে আগে কল করা উচিত? নরমালি কি হওয়া উচিত? ফায়ার সার্ভিসকে আগে কল করতে, ফায়ার সার্ভিসকে কল করা উচিত। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে তাদেরকে এই ধরনের কোনো পাওয়ারই দেওয়া হলো না যে তারা ফায়ার সার্ভিসে কল করবে, যেটাই ঘটবে সাথে সাথে এমডি বা চেয়ারম্যানকে জানাতে হবে, তাহলে ওই এমডি চেয়ারম্যানকে ধরেন রাতে জানাতে ওই লোক ঘুমাচ্ছিল, তাকে জানাতে ধরেন আধা ঘন্টা চলে গেল, ততক্ষণে আগুন ছড়ায় গেল, তারপরে এমডি জানার পরে এমডি ফায়ার সার্ভিসকে ফোন দিল, তারপরে আসলো, ততক্ষণে ধরেন পুড়ে গেল সব। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো কাজ যদি দ্রুত গতিতে করতে চান, ভালোভাবে করতে চান, তাহলে আপনাকে এমপাওয়ার করতে হবে, এমপাওয়ারমেন্ট দিতে হবে। তবে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, এটা একটা চ্যালেঞ্জ এই কারণে যে আপনি কাকে এমপাওয়ার করছেন, সে কি ভালো লোক না মন্দ লোক, তাই না? আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে যদি পাওয়ার দিয়ে দেন, যার
মানে যার মধ্যে অনেক ধরনের পাগলামি আছে, পাগলামি সিমটম আছে, তাকে যদি আপনি দিয়ে দেন এবং তাকে যদি পারমাণবিক বোমার চাবি দিয়ে দেন, তাহলে সে তো যে কোনো সময় পারমাণবিক বোমার সুইচ দিয়ে দিতে পারে। আর এটা মনে রাখতে হবে, আমাকে এম্পাওয়ারমেন্ট আমাকে তাকেই করা উচিত যাকে আমি বিশ্বাস করি, যাকে রিলাই করা যায়, রিলায়েবল, ঠিক আছে, এবং যে ট্রাস্টওয়ার্দি, তাকে আমি এম্পাওয়ার করব। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এম্পাওয়ারমেন্টটা দিতে হবে, পাশাপাশি এটা চ্যালেঞ্জ কোনটা, যে কাকে আপনি দিচ্ছেন, কাকে আপনি পাওয়ারটা দিতে চাচ্ছেন। আচ্ছা, দেন রি ইঞ্জিনিয়ারিংটা কি স্যার? বিজনেস প্রসেস যেটা সেটাকে রিক্রিয়েট করা। প্রোডাক্ট রি ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনার সবকিছু, আপনার যে টোটাল প্রসেস, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করা, ডেভেলপ করা অথবা রেন্ডার করা, যে টোটাল প্রসেস, সেই প্রসেসটাকে আপনি নতুন করে রি ইঞ্জিনিয়ারিং করতে পারেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ প্রোডাক্ট, ফর দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি, হ্যাঁ, অথবা নতুন প্রোডাক্ট কস্ট রিডাকশন, হতে পারে টোটাল প্রসেসটা করার জন্য, অথবা রি ইঞ্জিনিয়ারিং আপনার অনেকভাবে হতে পারে। এটা প্রসেসের মধ্যে হতে পারে, এটা প্রোডাক্টের মধ্যে হতে পারে, এটা সার্ভিসের মাধ্যমে হতে পারে, এটা যে অর্গানোগ্রামটা আছে, ঠিক আছে, চেইন অফ কমান্ড আছে, সেখানেও আপনি রি ইঞ্জিনিয়ারিং করতে পারেন কাজের গতিশীল করার জন্য কাজকে। এটা এক ধরনের চ্যালেঞ্জ, আপনি কিভাবে করবেন। রি ইঞ্জিনিয়ারিং এটা ইম্পর্টেন্ট। আপনি সেই মানদাতার আমলে যদি থাকে তাহলে তো হবে না, আপনাকে তো করতে হবে। ধরেন কসকো সাবান দেখেছেন আপনারা? কসকো সাবান, একটা সময় কসকো সাবানের অ্যাড ছিল, একটা সময় সাবান বলতেই বোঝা যেত কসকো সাবান, সবাই কসকো সাবান ইউজ করতো, অ্যাডও ছিল কসকো সাবানের। আজকে সেই কসকো সাবান হারায় গেছে কেন? আজকে সেই কসকো সাবান মানুষজন কিনে না কেন? আজকে সেই কসকো সাবান শুধুমাত্র ওই বিরিয়ানি বা তেহারি হাউসগুলোতে পাওয়া যায় কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে মানুষের ডিমান্ডের সাথে সাথে ওই কোম্পানি এটা ফলো করেনি। আমাদের তো ডিমান্ড প্রতিনিয়ত পরিবর্তনশীল, মানুষ যেমন পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এটা সবসময় কি পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল যেহেতু আমরা বলছি যে ইন ক্যাপিটালিজম সিস্টেম কাস্টমার্স আর দ্য কিং, ইফ ইউর কাস্টমার্স আর দ্য কিং দেন ইউ হ্যাভ টু ফুলফিল দ্য ডিমান্ড অফ ইউর কাস্টমার্স। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? কাস্টমাররা কি চায় সেটা স্টাডি করতে হবে, সেটা রিসার্চ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কারণ এই কষ্ট যারা তৈরি করছে তারা আর এটা নিয়ে কোনো কিছু করেনি, যে মানুষের পরিবর্তন হচ্ছে। আপনি পাশাপাশি দেখেন লাক্স সাবানটা, কষ্টর পাশাপাশি লাক্স সাবানের তো অ্যাড হতো। লাক্স সাবানের প্রথমে কত ধরনের শেপে তারা পরিবর্তন আনলো, কালারে পরিবর্তন আনলো, বেগুনি কালার, গোলাপি কালার, ঠিক আছে, কত ধরনের কালারে আনলো। তারপরে আপনার এই যে গন্ধে তাদের এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসলো। এই যে এইটা করছে কেন? মানুষের মধ্যে একটা ভিন্নতা দেওয়ার জন্য। তো এইটা করতে হবে। এগুলো করার জন্য আমাদের মাঝে মধ্যে কি দরকার হয়? রি ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয়। এটা টোটাল প্রসেসের মধ্যে হতে পারে, বিল্ডিং এর অবকাঠামো হতে পারে, প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে। আমাদের যে একটা বিস্কুট ছিল, নাবিস্কো বিস্কুট, মনে আছে? গোলাপি প্যাকেট, অনেক আগে, আপনারা মনে আছে কিনা আমি জানি না। তো এই বিস্কিটটা তখন, হ্যাঁ, এই বিস্কিটে অ্যাড দিত, আর কোনো বিস্কিট ছিল না। তো সেই বিস্কিট হারায় গেল কেন? সেই বিস্কিট হারায় গেল কেন? কারণ মানুষের ডিমান্ডের সাথে সাথে মাঝে মধ্যে মোড়কের মধ্যেও চেঞ্জ আনতে হয়। আপনি প্রোডাক্ট যেটা আছে সেটাই থাকলো, কিন্তু উপরের যে প্যাকেটটা, এই প্যাকেজিং এর মধ্যে একটু চেঞ্জ আনতে হয় নতুনত্ব আনার জন্য। তো এগুলোর প্রয়োজন হয় কিছুদিন পর পর, ঠিক আছে, 3-4 বছর পর পর এগুলো করতে হয়। তাহলে রি ইঞ্জিনিয়ারিং আমরা বলছি যে আইদার প্রোডাক্ট অর সার্ভিস অর টোটাল প্রসেস অফ বিল্ডিং, অবকাঠামো, পুরোটার মধ্যেই পরিবর্তন আনা যেতে পারে। নতুন করে আপনি এটাকে নিয়ে আসতে পারেন, মেকানিজম নিয়ে আসতে পারেন রি ইঞ্জিনিয়ারিং, যাতে এটা কি করা যায়, আমার প্রোডাকশন কস্ট কমে, আমার প্রোডাক্টের ডেভেলপমেন্ট, প্রোডাক্টের কোয়ালিটি যেতে পারে, সার্ভিসের কোয়ালিটি বাড়ে, বা টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কাস্টমার্স, এগুলোর জন্য এটা করা যেতে পারে। তারপরে কি আছে? লার্নিং অর্গানাইজেশন। এটা এখন নতুন একটা টার্ম, লার্নিং অর্গানাইজেশন। এটা এখন এটার উপরে রিসার্চ হচ্ছে। এটা কি আসলে লার্নিং অর্গানাইজেশন? স্যার বেঞ্চমার্কিংটা বলবেন না? স্যার বেঞ্চমার্কিংটা বাদ গেছে। বেঞ্চমার্কিং বাদ গেছে। আচ্ছা, বেঞ্চমার্কিং তো ভেরি মানে কমন এবং এটা খুব সহজ একটা ব্যাপার। বেঞ্চমার্কিংটা আসলে কি? বেঞ্চমার্ক, ইউ হ্যাভ টু সেট এ মার্ক, একটা বেঞ্চ যেটার উপর বেস করে স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটাকে ধরে, যেটাকে ফলো করে আপনি কাজ করবেন। আপনি যখন একটা স্ট্যান্ডার্ডকে ফলো করছেন, একটা স্ট্যান্ডার্ডকে ধরছেন, ওইটা ধরে যখন আপনি কাজ করবেন, যে স্ট্যান্ডার্ডটাকে আপনি ধরছেন সেটাকে আমরা বলছি বেঞ্চমার্ক। যেমন ধরেন অন্যান্য
অন্যান্য যে ইগুলো আছে টেলিকমিউনিকেশন সেক্টরগুলো আছে, তারা কিন্তু শুরুতে ঢুকে গ্রামীণ ফোনকে তারা বেঞ্চমার্ক হিসেবে ধরেছে। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বলেন বা গ্রামীণ ফোনের যে প্রসেস বলেন বা গ্রামীণ ফোনের যে স্যালারি স্ট্রাকচার বা স্যালারি কম্পেনসেশন স্ট্রাকচার, হ্যাঁ, সেটাকে আপনার বেঞ্চমার্ক ধরে তারা কি করেছে, তাদের স্যালারি স্ট্রাকচার রেডি করার চেষ্টা করেছে, তাদের কি বলে নেটওয়ার্কের পারফরম্যান্সটা, ঠিক আছে। অর্থাৎ বেঞ্চমার্ক আপনি কি ধরছেন, অথবা ধরেন আপনি ধরলেন যে ইন্টারন্যাশনাল এইচআরএম এ আপনার উদ্দেশ্য কি, আপনার বেঞ্চমার্ক কি হওয়া উচিত, এ প্লাস, এ মাইনাস, নাকি কোন রকম পাস করলে হবে, আপনি এটা সেট করলেন, আপনি এটা সেট করলেন যে এটা আমার দরকার। বেঞ্চমার্কটা কি, 80-র উপর পাইলে আমার হচ্ছে এ প্লাস, এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। তো এটা করার জন্য আমাকে কিভাবে পড়তে হবে, আপনি সেভাবে পড়ছেন, দ্যাট ইজ নোন অ্যাজ বেঞ্চমার্ক। এখন কথা হচ্ছে এটা কেন চ্যালেঞ্জ, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে বেঞ্চমার্ক কেন চ্যালেঞ্জ, বেঞ্চমার্ক কি চ্যালেঞ্জ হতে পারে? অবশ্যই হতে পারে। আপনি যদি কোনো কারণে কোন স্ট্যান্ডার্ডটা যদি আপনি ভুল ধরেন, তাহলে আপনার সব কাজ ভুল হয়ে যাবে, রাইট? স্ট্যান্ডার্ডটা যদি আপনি ভুল ধরেন, আপনার সব কাজ ভুল হয়ে যাবে। সো স্ট্যান্ডার্ডটা আপনাকে ঠিক ধরতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা আমরা যদি বলি এরকম যে বিয়ে করার ক্ষেত্রে আপনি যদি মানে স্ট্যান্ডার্ড সেট করেন যে ছেলের স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত, মেয়ের স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত, ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি ভুল করেন তাহলে সারা জীবন কিন্তু ভুগতে হবে, ঠিক আছে? কনজুগাল লাইফ হেল হয়ে যাবে। সো বেঞ্চমার্কটা ইম্পর্টেন্ট, আপনি স্ট্যান্ডার্ডটা কোনটা ধরছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তাহলে এটা একটা চ্যালেঞ্জের বিষয় যে আপনি এটাকে কোনটাকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরবেন। লার্নিং অর্গানাইজেশন হচ্ছে সেই অর্গানাইজেশনকে লার্নিং অর্গানাইজেশন বলা হয় যারা কন্টিনিউয়াসলি ডেভেলপ করার চিন্তা করে, যারা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে, এবং যারা কন্টিনিউয়াসলি এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, যাতে করে ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যাতে তারা মোকাবেলা করতে পারে। তো এই যেই অর্গানাইজেশনগুলোকে সেই অ্যাটমসফিয়ার থাকে, যেই অর্গানাইজেশনগুলোকে সেই এনভায়রনমেন্ট থাকে যেখানে এমপ্লয়িরা কন্টিনিউয়াসলি শিখতে পারবে, যেখানে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট এবং সার্ভিসটা কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য রিসার্চের ব্যবস্থা থাকবে, সেই অর্গানাইজেশনগুলোকে বলা হয় লার্নিং অর্গানাইজেশনস। এখন এই অর্গানাইজেশন কি দরকার না, প্রত্যেকটা অর্গানাইজেশনে কি সেটা দরকার না সেটা বলেন? অবশ্যই দরকার স্যার, অবশ্যই দরকার। তাহলে লার্নিং অর্গানাইজেশন কিন্তু এখন একটা চ্যালেঞ্জ, এটা দরকার আমাদের, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় সেটা করি না। কেন করি না? কারণ এখানে রিসার্চ করতে গেলে খরচ হবে, এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিতে গেলে খরচ হবে। আমরা তো বিশেষ করে যেগুলো আপনার মোটামুটি গরিব যে দেশগুলো আছে বা ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে, বা ধরেন আমাদের মতো যেসব দেশে যেসব কোম্পানিগুলো আছে যারা খালি প্রফিটের কথা চিন্তা করে, ভালো কথা চিন্তা করে না, ইয়ের কথা চিন্তা করে না, জনগণের কথা চিন্তা করে না, প্রোডাক্টের কথা ভালো কথা চিন্তা করে না, তাদের ক্ষেত্রে দেখা যায় এই কাজগুলো তারা করতে চায় না। তারা মনে করে হচ্ছে তো, কাজ তো হয়ে যাচ্ছে, আমার ট্রেনিং দেওয়ার দরকার নেই, আমার রিসার্চ করে নতুন কিছু করার দরকার নেই, কাজ তো হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, লার্নিং অর্গানাইজেশন, এটা করতে হবে, এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ হতে হবে। নলেজ ওয়ার্কার চ্যালেঞ্জ হয় কি হবে? একটা সময় ছিল যারা কাজ করতে পারতো, বেশি কাজ করতে পারতো, ফিজিক্যালি এফোর্ট যারা বেশি দিতে পারতো, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো, যে কে কত বেশি প্রডিউস করতে পারছে, তার মানে লেবার দিতে পারছে, তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো, কোম্পানি তাদেরকে বেশি প্রায়োরিটি দিত, তাদেরকে সুযোগ সুবিধা বেশি দিত। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা, এখন বলা হচ্ছে যে নলেজ ওয়ার্কার ইজ মোর ইম্পর্টেন্ট দেন আপনার ল্যাবরিয়াস ওয়ার্কার, যারা কিনা পরিশ্রমী ওয়ার্কার, তাদের থেকে যারা নলেজটাকে কি করছে। কারণ যারা নলেজ ওয়ার্কার আছে তারা নতুনত্ব নিয়ে আসবে, তারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবে, তারা ইনোভেশন করবে, তারা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। আর একটা নতুন প্রোডাক্ট লঞ্চ মানে অনেক মানে আপনি সবার আগে যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নতুন কিছু, তাহলে সবার আগে আপনি কি পাবেন? অনেক বেনিফিট কি করতে পারবেন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। তাহলে এখন বলা হচ্ছে নলেজ ওয়ার্কার হচ্ছে ইম্পর্টেন্ট। এখন নলেজ ওয়ার্কার কেন ইম্পর্টেন্ট? নলেজ ওয়ার্কার মানে হচ্ছে সেই ওয়ার্কার যাদের যথেষ্ট নলেজ আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, ক্রিয়েটিভিটি আছে, তাদেরকে ধরে রাখার জন্য আপনার একটা চ্যালেঞ্জ। কারণ তারা কি করতে পারে? সুইচ করতে পারে, তাদেরকে অন্যরা কিনে নিতে পারে, অন্য জায়গায় চলে যেতে পারে, নিয়ে যেতে পারে। তাদেরকে ধরে রাখা এবং এই নলেজ ওয়ার্কার দিয়ে অ্যাট্রাক্ট করা, এটা একটা চ্যালেঞ্জ। আর লাস্ট হচ্ছে ডাইভার্সিটি।
ডাইভার্সিটিটা দেখেন, আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগের কথা যদি চিন্তা করেন, আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বলি, আমাদের জবের ক্ষেত্রে হয়তো দেখা যেত যে 90% হচ্ছে পুরুষ আর 10% হচ্ছে মহিলা, বা আরো কম হতে পারে, 5% হচ্ছে মহিলা, তাই না? 30-40 বছর আগে আমাদের কাজের ক্ষেত্রে এই ছিল অবস্থা। আর পার্টিকুলারলি কয়েকটা ডিস্ট্রিক্টের লোকজনই ছিল এই কর্মক্ষেত্রে। এখন দেখেন আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আছে, এবং নারী পুরুষের মোটামুটি দেখা যাচ্ছে যে তারা 60-40% অলরেডি চলে আসছে। আচ্ছা, এটা শুধু ন্যাশনাল ওয়াইড চিন্তা করুন। 40 বছর আগে গ্লোবালাইজেশনটা এভাবে ছিল না, বা 30 বছর আগে গ্লোবালাইজেশন এত ছিল না, ইন্টারন্যাশনাল এত বিজনেস ছিল না, মাল্টিন্যাশনাল এত কোম্পানি ছিল না। তখন আপনার থার্ড কান্ট্রি ন্যাশনালস, দেন হোস্ট কান্ট্রি ন্যাশনালস, হোম কান্ট্রি ন্যাশনাল, এই ধরনের কনসেপ্টই ছিল না, বা আপনার এরকম লোকজন খুব একটা বেশি মার্জ হতো না। এখন দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ফরেনাররা কাজ করছে, বা বাংলাদেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার বিভিন্ন দেশের লোকজন কাজ করছে, বাংলাদেশের লোকজন কাজ করছে। তাহলে এই যে ডিফারেন্ট টাইপস অফ পিপল আর ওয়ার্কিং ইন এ পার্টিকুলার অর্গানাইজেশন, সো এই ওয়ার্কফোর্সটাকে বলা হচ্ছে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স। There are so many people who are coming from different countries, who have different cultures, who have different ideologies, different religions, different perception, and they are working in a single institute. ঠিক আছে? That's why যে হিউম্যান রিসোর্সটা তৈরি হচ্ছে, যে ওয়ার্কফোর্সটা তৈরি হচ্ছে, সেই ওয়ার্কফোর্সটা একটা ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স হচ্ছে। একটা পার্টিকুলার ওয়ার্কফোর্সকে যেভাবে মেইনটেইন করা ইজি হয়, আর ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সকে মেইনটেইন করা তার থেকে অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল হয়, ঠিক কিনা? আপনি একটা পার্টিকুলার কালচারের লোকজনকে, পার্টিকুলার রিলিজিয়ন লোকজন থেকে আপনি যেভাবে তাদেরকে মোটিভেট করতে পারবেন, ডিরেক্ট করতে পারবেন, বা লিড করতে পারবেন, বা মেইনটেইন করতে পারবেন, ডিফারেন্ট লোক, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট আইডিওলজি, ডিফারেন্ট পারসেপশন, তাদেরকে কন্ট্রোল করা চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে HRM এর জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ, আর যারা ইন্টারন্যাশনাল HRM এ কাজ করবেন তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, যে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সকে ইউজ করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে these are the challenges in case of global perspective, global context. Is it clear? বুঝে গেছে? আমরা একটা স্লাইড আলোচনা করেছি, 1 ঘন্টা চলে গেছে, বুঝেন অবস্থা। শেষ করব কিভাবে? নিউ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, টেকনোলজি এন্ড টেকনোলজিক্যাল চেঞ্জেস, এটা নিয়ে একটু কথা বলতেই হয়। ইনফরমেশন সুপার হাইওয়ে যেহেতু বলেছি, টেকনোলজি এন্ড টেকনোলজিক্যাল চেঞ্জেস নিয়ে আমাদের কথা বলতেই হয়। র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জেস, আজকে আইফোন 6 আসছে, তো 6 মাস মধ্যে আপনার আইফোন 7 চলে আসতেছে, 6 মাস পরে আইফোন 7 চলে আসতেছে, তো 1 বছরের মাথায় আবার চলে আসতেছে আইফোন 8। যখন আইফোন 8 চলে আসতেছে, তখন আইফোন 7টা হয়ে যাচ্ছে কি ব্যাকডেটেড, আউটডেটেড, রাইট? তাহলে দেখেন এই যে টেকনোলজি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আপনি যে স্মার্টফোন যখন প্রথম আসছে, স্মার্টফোনের অ্যাক্টিভিটিস গুলো কি ছিল দেখেন। এই স্মার্টফোনের কারণে কি কি জিনিস, কোন কোন কোম্পানি লুজার হয়েছে বলেন তো দেখি। স্মার্টফোনের কারণে কোন কোন কোম্পানি লুজার হয়েছে? নাম্বার নোকিয়া। না না না, মানে আসলে কোন কোন প্রোডাক্টের কোম্পানিগুলো লুজার হয়েছে? স্যার সিডি কোম্পানি, ট্যাপ রেকর্ডার, ডিভিডি প্লেয়ার। সবার আগে যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে ঘড়ি কোম্পানিগুলোর অনেকে ঘড়ি ব্যবহার করে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা মানুষ আর এখন লাগে না, কারণ আপনার মোবাইলের মধ্যে আপনার ক্যামেরা, ভিডিও সব আছে। আরেকটা কি, স্টুডিওতে এখন আর কেউ ছবি ওয়াশ করতে যায় না, কারণ ওয়াশ করার দরকার কি, তারা তো ওই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, আপলোড করে দিচ্ছে, গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছে। তাদের মানে এটা দেখানোটা ওইভাবে দেখাচ্ছে, তারা আলাদা করে ওয়াশ করার প্রয়োজন হচ্ছে না। স্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্টাল সেক্টরটা। এখন স্যার মেইলের মাধ্যমে উইথ ফোনে আমরা সব কাজ করে ফেলতে পারতেছি, পোস্টালের আমাদের আর দরকারই হচ্ছে না। সেটা তো আমরা কম্পিউটারও করতে পারি, ইমেল তো কম্পিউটারও করা যায়। যাই হোক, হ্যাঁ ডাকযোগের কথা তো আছেই, পোস্ট অফিসের কথা। তাহলে এখানে আমরা যেটা বলছি যে র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জেস, এন্ড নট অনলি দ্য চেঞ্জেস, এইটা আপনার আজকে আমেরিকাতে আইফোন তৈরি হচ্ছে, আপনি উইদিন 2 মাস আপনি বাংলাদেশে সেই প্রোডাক্টটা পাচ্ছেন। তাহলে এই টেকনোলজিটা শুধু চেঞ্জ হচ্ছে না, এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে। র্যাপিড টেকনোলজি ডিফিউশন কি হচ্ছে, দ্রুত সেটা ছড়িয়ে যাচ্ছে, শুধু চেঞ্জই হচ্ছে না, দ্রুত কি হচ্ছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা ছড়িয়ে পড়ছে।
এটা শুধু টেকনোলজিতে কিন্তু এটা হচ্ছে। অ্যান্ড ড্রামাটিক চেঞ্জেস ইন ইনফরমেশন টেকনোলজি, যেটা আমি বলেছি ড্রামাটিক চেঞ্জেস কোথা থেকে কোথায় আসছে, সেই আপনার পায়রার যুগ থেকে শুরু করে কোথায় আসছে, হ্যাঁ ড্রামাটিক চেঞ্জেস আজ থেকে 15 বছর আগে আপনারা চিন্তা করেন যে আপনি ভিডিও কি বলে ভার্চুয়ালি কথা বলতে পারবেন বা ভিডিও চেক করতে পারবেন, চিন্তা করা গেছে আজ থেকে 10 বছর আগে কি চিন্তা করা গেছে? না, 10 বছর আগে চিন্তা করা যায়নি। তাহলে এটা কি ড্রামাটিক চেঞ্জ না? ডেফিনেটলি ড্রামাটিক চেঞ্জ। ইনফরমেশন টেকনোলজিতে ড্রামাটিক চেঞ্জ আসছে, নাটকীয় পরিবর্তন আসছে এবং মানে অস্বাভাবিক একটা পরিবর্তন আসছে। আচ্ছা, ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ নলেজ, সাথে সাথে কি বেশ পাচ্ছে? নলেজের গুরুত্ব পাচ্ছে। যেখানে দেখেন এখন আপনাদের মধ্যে অনেকে আছে ওয়েব বেসড টেকনোলজি ব্যবহার করে বিজনেস করছে না? অনেকে ওয়েব ডিজাইনার, হ্যাঁ, অনেকে ফ্রিল্যান্সারের কাজ করছেন, অনেকে আপনার ই বিজনেস করছেন। আর আপনি কি ব্যবহার করছেন? ইউর ইউজিং ইউর ব্রেইন। আপনি কায়িক পরিশ্রম করে কোনো কিছু না করে আপনি আপনার নলেজটাকে খাটিয়ে কি করছেন? ইনকাম করছেন। আবার নলেজটাকে আবার ইয়ের মতো ই করলে হবে না, কিন্তু শাহেদের মতো করলে হবে না কিন্তু, ঠিক আছে? বুঝছেন তো শাহেদ কোন শাহেদের কথা বলছি? জি স্যার। হ্যাঁ, সাতক্ষীরা শাহেদ। শাহেদ বা সাবরিনা এদের মতো করলে কিন্তু হবে না, নলেজটাকে ওইভাবে খাটালে হবে না, মিস ইউজ করা যাবে না। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাও আমাদের মানে নলেজের গুরুত্বটা বাড়ছে দিন দিন, ডেফিনেটলি। গ্লোবাল ইকোনমি যদি আমরা দেখি, নিউ কম্পিটিটিভ এনভায়রনমেন্টে গ্লোবাল ইকোনমি এটার গুরুত্ব অনেক বেড়েছে গত 20-30 বছরে। পিপল, গুডস, সার্ভিসেস এন্ড আইডিয়াস মুভ ফ্রিলি অ্যাক্রস জিওগ্রাফিক্যাল বর্ডার্স। Significant opportunities emerge in multiple global markets and industries become more internationalized. এখন মার্কেটগুলো বা কোম্পানিগুলো খুব দ্রুত কি হচ্ছে? ইন্টারন্যাশনালাইজ হচ্ছে। আমাদের দেশের প্রাণ কোম্পানি তারা ইন্ডিয়াতে এখন কি করছে? তাদের ফ্যাক্টরি করছে, তারা ইন্ডিয়াতে অফিস খুলতেছে, জানেন সেটা? আরএফএল কোম্পানি ইন্ডিয়াতে আপনার তারা ফ্যাক্টরি আছে, ইন্ডিয়াতেই করছে। তার মানে কি? তারা ইন্টারন্যাশনালাইজড হচ্ছে। তারপরে আমাদের অটোবি তো বোধহয় আপনার কানাডাতে অটোবির ফার্নিচারের আছে, ফ্যাক্টরি আছে অটোবি, জানেন? জি, অটোবি ফ্যাক্টরি কানাডাতে আছে। তো এরকম হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, তাহলে খুব দ্রুত এটা হচ্ছে। দ্য চ্যালেঞ্জেস ফেসিং ম্যানেজমেন্ট। কি স্যার? এটা বললেন যে প্রাণ বা আরএফএল কোম্পানি স্যার ইন্ডিয়াতে তারা লঞ্চ করতেছে, সেই ক্ষেত্রে এটা কি স্যার মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে যাবে না? আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানিটা আমরা তখন বলবো। দেখেন, আমি তো আমার ক্লাসটা শেষ হলে আপনাদের এই ইয়েটা থাকবে না। আমরা এখন এটাকে ইন্টারন্যাশনাল বলবো। মাল্টিন্যাশনাল যখন হবে তখন দুইয়ের অধিক দেশের সাথে যখন আপনি ডিল করবেন তখন সেটা হবে মাল্টিন্যাশনাল। কথা বোঝা গেছে? কিন্তু আপনি একের অধিক যখন হবে, মাল্টিন্যাশনাল কোম্পানি ও ইন্টারন্যাশনাল কোম্পানি যখনই একের অধিক হবে তখনই সেটা ইন্টারন্যাশনাল কোম্পানি। কিন্তু দুইয়ের অধিক যখন হয় তখন সেটাকে আমরা বলি মাল্টিন্যাশনাল। ঠিক আছে? মাল্টিন্যাশনাল কোম্পানি এবং মাল্টি ডোমেস্টিক কোম্পানি, এটার মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। মাল্টি ডোমেস্টিক এবং মাল্টিন্যাশনাল, বলেন তো পার্থক্যটা কি? কে বলতো? স্যার মাল্টি ডোমেস্টিক কি হচ্ছে স্যার? মানে একই দেশের বিভিন্ন স্টেটের মধ্যে যেটা, ওইটা? না না স্যার, না। অন্য দেশে যদি স্যার প্রতিষ্ঠান করে প্রোডাক্ট উৎপাদন করে সেল করে, আরেকটা হলো যে প্রোডাক্ট ওই দেশে উৎপাদন না করে সেল করে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মাল্টি ডোমেস্টিকটা আমরা ফোকাস করি প্রত্যেকটা দেশকে আলাদা করে ফোকাস করা। যে দেশে আপনি প্রোডাক্টটাকে সেই দেশের অনুযায়ী আপনি করছেন, সেই দেশের ডিমান্ড অনুযায়ী করছেন। ঠিক আছে? যেমন ধরেন টয়োটা, আমি যদি বলি টয়োটা কোম্পানি তো আমেরিকাতে সেল করে, তাই না গাড়ি? তো টয়োটা কোম্পানি আমেরিকাতে গাড়ি করে। আমেরিকাতে ড্রাইভিং সিট কোথায় জানেন? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। আমেরিকার ড্রাইভিং সিটটা বাম দিকে। আচ্ছা, এই টয়োটা তো বাংলাদেশেও আছে। বাংলাদেশে টয়োটার সিট কোথায়, বাম দিকে না ডান দিকে? স্যার ডান দিকে। ড্রাইভিং সিট কোথায়? ডান দিকে। বুঝলেন? তো এই হচ্ছে না, কাস্টমাইজ করে ফেলছে। কাস্টমাইজ, হ্যাঁ। আচ্ছা, চীন যে প্রোডাক্ট আমেরিকার জন্য পাঠায় আর চীন যে প্রোডাক্ট বাংলাদেশের জন্য পাঠায়, সেম প্রোডাক্ট পাঠায়? না স্যার। এগুলো এইটাই হচ্ছে ব্যাপার। সো গ্লোবাল কোম্পানি আছে, আমি তো বলছি যে মাল্টি ন্যাশনাল, মাল্টি ডোমেস্টিক, আবার গ্লোবাল কোম্পানি আছে। গ্লোবাল কোম্পানি হচ্ছে
তারা কোনো দেশকে আলাদা করে দেখবে না, একই প্রোডাক্ট, একই জিনিস, একই স্ট্যান্ডার্ড সব পৃথিবীর সব দেশের জন্য প্রযোজ্য। আচ্ছা যাই হোক, আমরা আপনারা এগুলো সহজে এগুলো কি বলে আপনারা জানতে পারবেন, এটা সমস্যা নেই। এটা ইন্টারন্যাশনাল বিজনেস বই, এটা যদি ফলো করেন তাহলে আপনারা পারবেন। আচ্ছা আমি আলোচনা করবো, সমস্যা নেই। আমাদের এটা দ্য চ্যালেঞ্জেস ফেসিং ম্যানেজমেন্ট। তাহলে এই যে আমরা কিছু আগে বললাম যে এই যে গ্লোবাল চ্যালেঞ্জের কথা বলছি, তাই না? এগুলো তো গ্লোবাল চ্যালেঞ্জের কথা বলছি। তো ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বডি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে, ম্যানেজমেন্ট বডি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে সেটা আমরা একটু দেখে আসি। The traditional hierarchical organizations gives way to a variety of organizational forms, network of specialists, foremost among these technicians or knowledge workers replaces manufacturing operatives as their worker। যেটা আগে বলেছি যে ল্যাবরিয়াস এমপ্লয়ীদের বদলে এখন টেকনিশিয়ান বা নলেজ ওয়ার্কারদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে এলিট ওয়ার্কার হিসেবে ট্রিট করা হচ্ছে। দ্য ভার্টিক্যাল ডিভিশন অফ লেবার ইজ রিপ্লেস বাই হরিজন্টাল ডিভিশন। ভার্টিক্যাল যে ডিভিশন ছিল সেটা কমে এখন হরিজন্টাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ভার্টিক্যালি লেয়ার যদি বেশি থাকে তাহলে আপনার কাজের দীর্ঘসূত্রিতা বেড়ে যায়, আর আপনার লেয়ার যদি কম থাকে, হ্যাঁ, অর্থাৎ সুপারভাইজার অথবা যদি আপনার সুপারভাইজারের লেয়ারটা যদি কম থাকে তখন কাজের গতি আসে বেশি। তো ভার্টিক্যাল ডিভিশন অফ লেবার থেকে এটা রিপ্লেস হচ্ছে হরিজন্টাল ডিভিশন অফ লেবার। ওয়ার্ক ইটসেলফ ইজ রিডিফাইন্ড। ওয়ার্কটাকে কি করা হচ্ছে? রিডিফাইন করা হচ্ছে। কি হবে? কনস্ট্যান্ট লার্নিং, মোর হাই অর্ডার থিঙ্কিং, লেস অফ রুটিন 9 to 5 কনফিগারেশন। কাজের ক্ষেত্রে এখন পরিবর্তন আসছে কিনা? মানুষ এখন কাজের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি নতুন করে শেখার চেষ্টা করছে, বেশি বেশি করে চিন্তা করার চেষ্টা করছে। আগে যে 9টা থেকে 5টার যে রুটিন ওয়ার্ক ছিল সেটা চেঞ্জ হচ্ছে না, ফ্লেক্সিবিলিটি আসছে না। এখন কেউ 10টায় গেলে 6টায় আসতে পারবে, কেউ যদি 11টায় যায় সে 7টায় বের হবে, ফ্লেক্সিবিলিটি আছে, রাইট? কেউ যদি আপনার 8টায় গিয়ে অফিসে যায় তাহলে সে চাইলে 4টা দিকে বের আসতে পারবে। এইভাবে কিছু ফ্লেক্সিবিলিটি আছে, দিচ্ছে, অনেক কোম্পানি দিচ্ছে। এই জিনিসটা এখন নাই ওইভাবে। এখন তো বাসায় বসে বসে এই যে অনলাইনের মাধ্যমে অনেকে অফিস করছে, তাই না? আমরা তো করছি, অনলাইনেও করছি। দ্য প্যারাডিজম অফ ডুইং বিজনেস শিফট ফ্রম মেকিং প্রোডাক্ট টু প্রোভাইডিং সার্ভিস। একটা সময় ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যখন আপনার ম্যানুফ্যাকচারিং বেসড সবকিছু ছিল, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু সার্ভিস বেসড কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু কি করছে? সার্ভিস বেসডের দিকে যাচ্ছে। কারণ কি? কারণ ম্যানুফ্যাকচারিং বেসে ইয়েতে আপনার কায়িক পরিশ্রমটা করতে হয় বেশি। তাহলে কায়িক পরিশ্রমের যেসব ব্যাপারগুলো আছে সেগুলো পাঠিয়ে দিচ্ছে সব ডেভেলপিং কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? গরিব দেশগুলোতে সেগুলো পাঠিয়ে দিচ্ছে। আর তারা কি করছে? তারা শুধুমাত্র তাদের ব্রেনটাকে ইউজ করছে, সার্ভিস বেসড কাজ করছে, কায়িক পরিশ্রম তারা কমায় দিচ্ছে। এবং এটা কিন্তু একটা বড় একটা মানে একটা পরিবর্তন আসছে যে, এবং আমাদের দেশেও কিন্তু দেখেন আজ থেকে 20-25 বছর আগে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি বলেন, এই দুইটা বড় ইন্ডাস্ট্রি তো আমাদের সার্ভিস বেসড। তার আগে যেগুলো ছিল না, বাকি সবই তো আপনার ম্যানুফ্যাকচারিং বেসড ছিল। তো এখন দেখেন এই দুইটা কিন্তু আসছে, এগুলো হচ্ছে সার্ভিস বেসড। এবং এটার পাশাপাশি এখন আপনার এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সার্ভিস বেসড দিয়ে চলে আসছে। হ্যাঁ, তো এটা চেঞ্জ হচ্ছে, ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিসের দিকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জেস ফেসিং দ্য ওয়ার্ক প্লেস। আপনারা অর্গানাইজেশন বিহেভিয়ার পড়েছেন না? অর্গানাইজেশন বিহেভিয়ার পড়েছেন? আচ্ছা, এই চারটা দেখেছেন অর্গানাইজেশন বিহেভিয়ারে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্গানাইজেশন বিহেভিয়ার যদি পড়ে থাকেন, এই চারটা কিন্তু আমাদের জানা দরকার যে কি ধরনের চ্যালেঞ্জ ম্যানেজাররা ফেস করে। এখানে 3 ধরনের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেলের চ্যালেঞ্জ, একটা হচ্ছে গ্রুপ লেভেলের চ্যালেঞ্জ, একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লেভেলের চ্যালেঞ্জ। একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, একটা ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কয় ধরনের চ্যালেঞ্জ আছে? 3 ধরনের চ্যালেঞ্জ। একটা কি অর্গানাইজেশন লেভেল। অর্গানাইজেশন লেভেলে কি যাচ্ছে? এই সিআর আপনি পড়েন তো। এখানে তো ফার্স্ট পয়েন্ট ইন্ডিভিজুয়ালি আসে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট গ্রুপ, থার্ড পয়েন্ট আসে স্যার অর্গানাইজেশনাল। আচ্ছা, আমি অর্গানাইজেশন থেকে শুরু করলে সমস্যা কোথায়? আমি বলছি চ্যালেঞ্জগুলো বলেন, অর্গানাইজেশন লেভেলে চ্যালেঞ্জ বলেন। 3 ধরনের চ্যালেঞ্জ আছে। আচ্ছা, একটা কোম্পানি আগে কি ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ ফেস করবে না অর্গানাইজেশনাল লেভেল চ্যালেঞ্জ ফেস করবে? কোনটা করবে আগে? একটা কোম্পানি আপনি তো বললেন স্যার, কোম্পানি আগে কোনটা দেখবে? একটা কোম্পানি দেওয়ার পরে কোম্পানি যারা চেয়ারম্যান এমডি তারা কোনটা আগে দেখবে? কোম্পানিকে আগে দেখবে না আগে এমপ্লয়িকে দেখবে? কোম্পানিকে আগে দেখবে। কোম্পানিকে আগে দেখবে। তারা আগে দেখবে আমার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়। তার আগে দেখবে যে যারা প্রোডাক্টিভিটি বাড়াবে সেই এমপ্লয়িদেরকে কিভাবে ট্রেনিং ডেভেলপমেন্ট দেওয়া যেতে পারে।
আমরা কিভাবে গ্লোবালি কম্পিট করতে পারি, আর কিভাবে গ্লোবালি কম্পিটিশনের মাধ্যমে আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এটা হচ্ছে অর্গানাইজেশন লেভেলের চ্যালেঞ্জ। এটা আগে আমরা দেখব। আচ্ছা, এটা দেখার পরে আমরা তো ওই যে বলেছি যে অর্গানাইজিং, মনে আছে অর্গানাইজিং কি করি? গ্রুপিং এর কথা মনে আছে? ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করা হয় এবং সেই অনুযায়ী রিসোর্স দেওয়া হয়। তাই যে গ্রুপ লেভেলে যারা কাজ করবে, এই গ্রুপ লেভেলের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। কারণ কি, অনেকে আছে টিম ওয়ার্ক করতে পারে, গ্রুপ ওয়ার্ক করতে পারে, অনেকে আছে যারা করতে পারে না, ইন্ট্রোভার্ট টাইপের। তাহলে ওই চ্যালেঞ্জটা কিন্তু ফেস করতে হচ্ছে, ওয়ার্ক প্লেসে এই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। ওয়ার্কিং উইথ আদার্স, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, এটা হচ্ছে গ্রুপ লেভেল চ্যালেঞ্জ। আর ইন্ডিভিজুয়াল লেভেলের চ্যালেঞ্জ কি? ইন্ডিভিজুয়াল লেভেলের চ্যালেঞ্জ হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, জব স্যাটিসফ্যাকশন অনেকের থাকে, অনেকের থাকে না, তো এটা ফাইন্ড আউট করতে হবে। তারপরে এমপাওয়ারমেন্ট, আর হচ্ছে বিহেভিং ইথিক্যালি। কারোর প্রতি আপনি ভালো ব্যবহার করলেন, কারোর প্রতি আপনি খারাপ ব্যবহার করলেন, আপনি যদি বৈষম্যের শিকার হন, তাহলে আপনি তখন চিন্তা করবেন যে এখানে ইথিক্সের প্রয়োগটা নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশন লেভেলে, গ্রুপ লেভেলে এবং ইন্ডিভিজুয়াল লেভেলে 3 ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে ইন দা ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে 3 ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে ম্যানেজারদের। এবার আসেন টুডেজ চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ ইন দা ওয়ার্ক প্লেস। বাংলাদেশের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে দেখি আপনারা নিজেরা বলেন তো, বাংলাদেশের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে? আমরা তো গ্লোবাল চ্যালেঞ্জ দেখে আসছি, বাংলাদেশের ওয়ার্ক প্লেসে কি কি চ্যালেঞ্জ আছে? বলেন বলেন। স্যার ইন গ্রুপ আউট গ্রুপের একটা ব্যাপার আছে, নেপোটিজমের মতনই অনেকটা। এটার জন্য হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হয় স্টাফরা। আর হচ্ছে প্রমোশন, পারফরমেন্স অ্যাপ্রেজালের সময় দেখা যায় যে ফেয়ারলি ট্রিটেড হয় না, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। আর আরো তো আছে স্যার অনেক, আমি এটা একটু বললাম, বাকিটা বলতে পারি। আর কেউ কিছু বলবেন? বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ার্ক প্লেসের চ্যালেঞ্জগুলো কি, আর কেউ কিছু বলবেন? জেন্ডার নিয়ে একটা সমস্যা হয় মাঝে মাঝে। তাই? আচ্ছা, আমাদের দেশে তো এখন মানে ফিমেলদেরকে তো প্রায়োরিটি দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জবের ক্ষেত্রে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ফিমেলদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না, যেখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না। স্যার এইচআর কমপ্লায়েন্সের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় ফিমেল প্রেফার্ড। আচ্ছা, আবার যেখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, বিশেষ করে সার্ভিস বেস, সেখানে কিন্তু মেয়েরাও অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে মেয়েরা সব জায়গাতেই আছে, অনেকটা বাসের সিটের মতন সংরক্ষিত মহিলা আসন। অন্যগুলোতেও মহিলারা বসতে পারবে, আর এখানে তো মহিলারা থাকবেই, অ্যাডভান্টেজ। যাই হোক, এটা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের ইসলামও মহিলাদেরকে অ্যাডভান্টেজ দিয়েছে। এবার আমরা দেখি যে টুডেজ চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ ইন দ্য ওয়ার্ক প্লেস। প্রোডাক্টিভিটি। আচ্ছা, আমাদের দেশে প্রোডাক্টিভিটি বেশি না কম? কম। প্রোডাক্টিভিটি কি চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য? প্রোডাক্টিভিটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আচ্ছা, দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যে কম বলছেন, এই কম প্রোডাক্টিভিটির চ্যালেঞ্জ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু ঠিক আছে, তারা কিন্তু বেশ ভালো প্রডিউস করছে। প্রাইভেট ব্যাংকগুলো প্রফিট করছে, সরকারি ব্যাংক প্রফিট করে না কেন? প্রাইভেট এয়ারলাইন্স গুলো প্রফিট করছে, সরকারি এয়ারলাইন্স প্রফিট করে না কেন? হ্যাঁ, আবার কি বলে, প্রাইভেট মালিকানাধীন যে কিছুই বলেন না কেন, সেগুলো প্রফিট করছে, সরকারি মালিকানাধীন কোনো কিছু প্রফিট করছে না কেন? কারাপশন। প্রবলেমটা হচ্ছে প্রোডাক্টিভিটি প্রাইভেটে ঠিক আছে, সরকারিতে সমস্যা। আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এত করেছে এবং এই যে এত নিয়ে আসতেছে বাংলাদেশের জন্য, ইকোনমিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিসের জন্য? প্রোডাক্টিভিটির জন্য। তবে একটা বড় একটা ব্যাপার হচ্ছে, প্রোডাক্টিভিটিতে একটা বড় সংকট হচ্ছে আমাদের কৃষি খাতে। এটা আমরা ওভারঅল, এটা প্রাইভেট বলেন আর পাবলিক বলেন, মানে গভর্নমেন্ট বলেন, এখানে আমাদের একটা বড় ঘাটতি রয়ে গেছে। আচ্ছা, আপনারা কাইন্ডলি সবাই একটু মিউট করেন, আপনাদের কথা বলে তো বোঝা যাচ্ছে না। আমাদের কৃষি ক্ষেত্রে যেমন ডেভেলপ কান্ট্রি গুলো, তারা কি করছে, বিশাল বড় আপনার মেশিনারিজ ইউজ করে তারা হারভেস্টিং এর কাজ করছে। ঠিক আছে, রোপণ থেকে শুরু করে সবকিছু কাজ করছে বিভিন্ন বড় মেশিনের মাধ্যমে। আপনারা যদি একটু ইউটিউবে গিয়ে যদি সার্চ দিয়ে দেখেন, ঠিক আছে,
যে কৃষি যন্ত্রপাতি সম্পর্কে দেখেন, দেখবেন যে অদ্ভুত অদ্ভুত মেশিনারিজ আপনি চিন্তা করতে পারবেন না কি টেকনোলজি, এবং এগুলোর মাধ্যমে তাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি হচ্ছে। আর আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেবার পাওয়া। কৃষি কাজের জন্য লেবার পাওয়া একটা বড় সমস্যা। কৃষি কাজের জন্য আমরা লেবার পাচ্ছি না এখন, লেবার কস্ট অনেক বেশি। আগে যেখানে ছিল আপনার 100 টাকা রোজ মজুর ছিল, এখন সেখানে হয়ে গেছে 500 টাকা। কোথাও 500 টাকা দিয়েও হয় না, সিজনের সময় 700 টাকা দিয়ে করাতে হয়। তাহলে আপনার লেবার কস্ট অনেক বেড়ে যাচ্ছে। এভাবে লেবার কস্ট বেড়ে গেলে মানুষজন কিন্তু কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিবে। এখানে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর চান্স আছে যদি আমরা সেই ধরনের মেশিনারিজ বা টেকনোলজি ইউজ করতে পারি। এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ল্যাক অফ রেসপেক্ট। আমাদের মধ্যে রেসপেক্ট করার প্রবণতা কম। মানে রেসপেক্ট করার প্রবণতার কথা বলতে যাচ্ছে এই কারণে যে সুপারভাইজারের সাথে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটের সাথে সুপারভাইজার বা কলিগ, এখানে আমাদের একটা ঘাটতি থাকে। আমরা উপর দিয়ে হয়তো বা সবাই ভালো বিহেভ করছি, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ভিতরে আমাদের মধ্যে সেই রেসপেক্টটা নাই। ভিতরে ভিতরে কি করছে, হিংসা করছে, হয় কি না? এটা এই জিনিসটা আছে কিনা আমাদের? জি স্যার। একজনের প্রতি আরেকজনের রেসপেক্টের যে জায়গাটা, সেই জায়গাটা অনেক কম। একজনের প্রতি আরেকজনের রেসপেক্ট কম। যেমন ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ঢাকা ইউনিভার্সিটির ভিসি কে রেসপেক্ট করবে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি কে রেসপেক্ট করবে। কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে, দুজনের সাথে কম্পিট করছে। ব্যাপারটা এরকম, কম্পিটিশন। ঢাকা ইউনিভার্সিটির ভিসি ভাবে যে আমি ঢাকা ইউনিভার্সিটির ভিসি অনেক কিছু, আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ভাবে যে আমরা তো একই দেশে আছি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি কেন প্রায়োরিটি দেব? ওই যে রেসপেক্টের জায়গাগুলোতে কমে যাওয়ার কারণে এবং এই যে কম্পিটিশনের কারণে আমরা কিন্তু সবাই লুজার হচ্ছি। অথবা আপনি এটার কথা চিন্তা করেন, আমরা যদি ন্যাশনাল লেভেলে যাই, পলিটিক্সে আসেন, পলিটিক্সে এক দলের সাথে আরেক দলের রেসপেক্টটা নাই। আজকে আমাদের দুই নেত্রী প্রতি রেসপেক্ট থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো, আজকে আমাদের দেশ কত উন্নত হয়ে যেত, অকল্পনীয়। আমাদের যে দুই নেত্রী যারা গত 30 বছর ধরে শাসন করছেন, তাদের একে অপরের প্রতি যদি রেসপেক্ট থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো, পলিটিক্সের জায়গায় পলিটিক্স করতো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই রেসপেক্টটা যদি থাকতো, তাহলে আজকে কি এই আওয়ামী লীগ বিএনপিতে মারামারি হতো? কখনো মানুষ খুন হতো? আর সবগুলো প্রফেশনে কি আপনার এরকম ভেঙে যেত? শিক্ষকদের একটা গ্রুপ আছে আওয়ামী লীগ করে, শিক্ষকদের একটা গ্রুপ আছে জামাত করে, শিক্ষকদের একটা গ্রুপ আছে বিএনপি করে। আরে ভাই, আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা, আপনি কি পলিটিক্সের মধ্যে ভাগ হয়ে গেলেন কেন? পলিটিক্সের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কারণে আপনি ভালোকে ভালো বলতে পারছেন না, খারাপকে খারাপ বলতে পারছেন না। ডাক্তারদের মধ্যে ভাগ হয়ে গেছে, উকিলদের মধ্যে ভাগ হয়ে গেছে। এটা কি হওয়ার কথা? এটা কি হওয়া উচিত? না স্যার। কেন হচ্ছে না? এই আমাদের রেসপেক্টের অভাবের কারণে আমাদের এটা হয়েছে। স্যার ল্যাক অফ রেসপেক্ট আর হচ্ছে শেয়ারিং পাওয়ার, এই দুইটা কি সামহাউ কানেক্টেড কোন জায়গায়? দেখেন, অবশ্যই কানেক্টেড। ঠিক আছে, আমরা তো এখন যারা পাওয়ার তাদের কিন্তু আমরা রেসপেক্ট করি, তাই না? যাদের পাওয়ার আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি। কারণ পাওয়ারটা হতে পারে, ডিফারেন্ট পাওয়ার হতে পারে, কারো নলেজ পাওয়ার থাকতে পারে, সেটাকে রেসপেক্ট অবশ্যই করা উচিত। ঠিক আছে, বাধ্য হোক অথবা ভিতর থেকে হোক। আর কিছু পাওয়ার আছে, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, হ্যাঁ, পাওয়ারের উপর পাওয়ার, মানে ক্ষমতার পাওয়ার, সেগুলোর ক্ষেত্রে আপনি রেসপেক্ট করতে পারেন, বাধ্য হয়ে রেসপেক্ট করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যাই হোক, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। ডিমান্ড ফর জব স্যাটিসফ্যাকশন, এটা একটা মজার কথা। আপনি বাংলাদেশের যাকেই বলেন, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলেন যে ভাই আপনি কি আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর জব, বলবে না ভাই স্যাটিসফাইড না, এই ঘাটতি সেই ঘাটতি, এই খবরের কথা বলবে, সেই খবরের কথা বলবে, স্যালারি কম, প্রমোশন নাই, ঠিক আছে, সময় পাই না, তাই না? অথবা ধরেন আপনি বিজনেসম্যানদেরকে যদি বলেন ভাই ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা করতেছে কিন্তু তারপরে বলবে ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, তাহলে কেউই স্যাটিসফাইড না। আপনি সচিবদেরকে বলেন, সচিবরা বলবে যে প্রফেসররা ভালো আছে, প্রফেসরদেরকে বলবেন, বলে সচিবরা তো পাওয়ার এনজয় করছে, গাড়ি ফেসিলিটি পাচ্ছে, এই ফেসিলিটি পাচ্ছে, সেই ফেসিলিটি পাচ্ছে, এই লোন ফেসিলিটি পাচ্ছে, সেই লোন ফেসিলিটি পাচ্ছে, আমরা কি পাচ্ছি?
আবার সচিবদেরকে জিজ্ঞেস করবেন, সচিবরা বলবে যে প্রফেসররা তো অনেক এনজয় করছে, টাইম এনজয় করছে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকারদেরকে বলবেন, ব্যাংকাররা বলবে যে ভাই টাকা থাকলেও সময় নাই, অনেকদিন ধরে প্রমোশন নাই, রাইট? আবার ধরেন আপনি অন্য প্রফেশনের লোকদের যদি জিজ্ঞাসা করেন, বলবে যে ব্যাংকে যারা আছে তারা খুব ভালো আছে, কার লোন পাচ্ছে, হাউস লোন পাচ্ছে, এই লোন পাচ্ছে, সেই লোন পাচ্ছে। লোন পেয়ে একই লেভেলে থেকে দেখা যাচ্ছে সে গাড়ি হাঁকা যাচ্ছে, ফ্ল্যাট কিনে বসে আছে, আর তার বন্ধু বান্ধবরা দেখা যাচ্ছে যে বাসে ঘোরাঘুরি করছে, ভাড়া বাড়িতে থাকতেছে। ব্যাপারটা এরকম। কিন্তু কিন্তু যে লোক আপনার ব্যাংকে, সে যে আপনার ধরেন 1 কোটি টাকার লোনের উপর আছে, সেটা কিন্তু দেখতেছে না। তারা দেখতেছে, এবং সেও দেখানোর চেষ্টা করছে, দেখো আমার ফ্ল্যাট আছে, দেখো আমার গাড়ি আছে। ব্যাপারটা এরকম। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু স্যাটিসফাইড না। কারণ কি? সময় পাচ্ছে না। আর এত কিছু আছে কিন্তু এটা এনজয় করার সময় পাচ্ছে না। সকাল 8টায় বের হয়, বাসায় ফিরে রাত 10টায়। সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি পায়, ওই 2 দিন বাসায় ঘুম করে, মানে রেস্ট করে আর কি আলটিমেটলি। সো স্যাটিসফ্যাকশনটা কোথায়? নাই। আমাদের দেশের পার্সপেক্টিভ বলছি। So what is the solution to that? সলিউশন হচ্ছে আপনার বিবেক। বিবেকটা কি? আপনার এক্সপেকটেশন লেভেলটা কমাতে হবে, এবং আপনার এক্সপেকটেশন লেভেলটা যদি কমান, আর আপনার যদি রিলিজিয়াস আপনার নর্মসটা যদি থাকে, ভ্যালুসটা যদি থাকে, মূল্যবোধ যদি থাকে, তাহলে কিন্তু আপনার আর হতাশা, হতাশা থাকবে না। ঠিক আছে? আপনার যে যে ধর্মে আছে, সব ধর্মে তো ভালো কথা বলা আছে। আমাদের ধর্মে বলা আছে যে কখনো হতাশ হওয়া যাবে না। হতাশা শয়তানের সাইন। হতাশা যাবে না, তুমি যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো, তাই না? এবং বলা হচ্ছে যারা বেশি সবর করে এবং যারা শুকরিয়া করে, সবর এবং শুকরিয়া আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। ঠিক আছে? তো ধৈর্য ধরছেন এবং শুকরিয়া করছেন যে অবস্থাতে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তাহলে আপনি যে যে অবস্থা আছেন সেখানে কি করবেন? স্যাটিসফাইড থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি বলেন যে সে ওইটা পেয়েছে, তার এটা হয়েছে, আমার এটা হয়নি, সেটা হয়নি, তাহলে আপনার মধ্যে অশান্তি কাজ করবে, আর আপনার স্যাটিসফ্যাকশন থাকবে না, আপনি সাফারি করে থাকবেন। আর আপনি যেখানে আছেন, যে অবস্থা আছেন, সবসময় যদি শুকরিয়া, ভালো থাকেন, এক্সপেকটেশন লেভেল কম রাখেন, দেখবেন যে স্যাটিসফ্যাকশন অটোমেটিক চলে আসবে। আপনাদের যদি আমি সাইকোলজি পড়াতে পারতাম, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, তাহলে সেখানে ফ্রাস্ট্রেশনের একটা চ্যাপ্টার আছে। এটা পড়াতে পারলে আপনাদের এই জায়গাগুলো, জব স্যাটিসফ্যাকশন একটা চ্যাপ্টার আছে, তাহলে আপনারা অনেক কিছু হয়তো বা বা কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, এই 1 মাসের জন্য, 15 দিনের জন্য ঘুরতে চলে যাবেন, তাহলে তাদের মধ্যে তাদের যে মেন্টাল রিফ্রেশমেন্ট এটা চলে আসে। এবং তখন হয় কি, তাদের এই কাজ নিয়ে তাদের বেশি একটা মানে থাকে না, ডিসস্যাটিসফ্যাকশন থাকে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে যেটা হয় যে রিটায়ারমেন্টের পরে কি হবে না হবে, এটা নিয়ে আমাদের সবসময় একটা আমরা দুশ্চিন্তা থাকি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা থাকে। হ্যাঁ, সরকারি হয়তো বা আপনার একটা পেনশন পাবে, তারপরও দুশ্চিন্তা থাকে। ওইসব দেশে কিন্তু এই দুশ্চিন্তা থাকে না। রিটায়ারমেন্টের পরও তারা নর্মালি যে স্যালারি পেত, রিটায়ারমেন্টের পরও সরকার থেকে সেই ভাতাটা তারা কন্টিনিউয়াসলি পেয়ে যায়। এবং তারা রিটায়ারমেন্টের পরে তারা আরো সারা পৃথিবী ব্যাপী তারা ট্যুর করতে থাকে, ঘুরে বেড়ায়, আরো মজা করে। আর আমাদের দেশে রিটায়ারমেন্টের পরে কি হয়ে যায়, একদম মানে ঘরবন্দি হয়ে যায়, মনে হয় তার আর কিছু করার নাই। হ্যাঁ, মানে এরকম দেখবেন যে যারা রিটায়ারমেন্টে গেছে, আমাদের দেশের ক্ষেত্রে এটা হয়। কিন্তু ডেভেলপ কান্ট্রিতে যারা রিটায়ারমেন্টে যায়, তারা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বেড়ায়, কারণ তারা সারা বছর, সারা চাকরিকালে তারা যে ট্যাক্স দিয়ে আসছে গভর্নমেন্টকে, 30% 40% করে ট্যাক্স দিয়ে আসছে, তা ওখানে কিন্তু ভাতা থাকে, রিটায়ারমেন্ট ভাতা বা বয়স্ক ভাতা এগুলো থাকে। তো তারা যখন রিটায়ারমেন্টে যায়, ওই যে ভাতাগুলো পায়, ওই ভাতাগুলো কিউমুলেট করলে, যোগ করলে দেখা যাবে যে তারা তাদের স্যালারি সমান টাকা পায়। তো তাদের সেটা আর সমস্যা হয় না। ওই যে তাদের চিন্তাটা থাকে না যে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে হবে, টাকা লাগবে, এগুলো চিন্তা করতে না। আর আমাদের দেশের মানুষদের তো এই চিন্তা থাকে যে আমার একটা বাড়ি করা দরকার, আমার একটা ব্যাংক ব্যালেন্স করা দরকার। এইসব করার কারণেই আমাদের এই করাপশনটা বেড়ে যায়, আমাদের এই দুর্নীতিটা বেড়ে যায়। আর এই দুর্নীতি যখন করবেন, মনের মধ্যে শান্তি থাকবে না। ঠিক আছে? মনের মধ্যে শান্তি থাকার কথা না। যারাই দুর্নীতি করে তাদের মনের মধ্যে, ওই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটছে। এখন সেই ছেলে কি বলছে, বাবা শত শত কোটি টাকা ঘুষ, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই। বাবা এক ছেলে নিয়ে থাকে, মা আরেক ছেলে নিয়ে থাকে, সবাই আলাদা।
স্যাটিসফাইড না, মানে তাদের ফ্যামিলিতে শান্তি নেই। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি মানে স্যাটিসফ্যাকশন যদি খুঁজতে চান, আপনার এক্সপেকটেশন লেভেলটাকে কমাতে হবে, এটা হচ্ছে সবার আগে ঠিক করতে হবে। আচ্ছা, এরপর আসেন অ্যাবসেন্টিজম। এই যে অ্যাবসেন্টিজম, এটা খুবই বাংলাদেশের জন্য খুব বড় একটা ব্যাপার, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। অ্যাবসেন্টিজম আমাদের বলা হয় বাঙালিদের নাকি 3টা হাত, একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে বাম হাত, একটা হচ্ছে অজু হাত। আজকে মাথা ব্যথা তো কালকে পেট ব্যথা, কালকে অমুক আত্মীয় মারা গেছে তো পরশুদিন অমুক বন্ধুর বাবা অসুস্থ, এই কারণে আপনি অ্যাবসেন্ট, আপনি থাকছেন না। ঠিক আছে, আমি আমার অনেক স্টুডেন্টদের কাছ থেকে এরকম কথা শুনেছি যে অ্যাবসেন্ট হওয়ার পিছনে কারণগুলো, যেসব কারণ শুনলে আপনার হাসি আসবে। ফাইনাল পরীক্ষা দেয় নাই, ফাইনাল পরীক্ষা অ্যাবসেন্ট কেন? অ্যাবসেন্ট হচ্ছে অন্য এক ডিপার্টমেন্টের রুমমেট অসুস্থ, তার জন্য সে ফাইনাল পরীক্ষা দেয়নি। এটা কোনো কজ হতে পারে? সে ফাইনাল পরীক্ষা দেয়নি, তার রুমমেট অসুস্থ হচ্ছে অন্য ডিপার্টমেন্টে, তার বন্ধু হবে না। এরকম অনেক অজুহাতের কারণে অ্যাবসেন্ট থাকে মানুষজন। তো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি সরকারি ব্যাংকগুলোতে যদি যান বিভিন্ন সময়, বিশেষ করে ধরেন 12টার পরে যদি যান, দেখবেন যে আপনি আটকে গেছেন। কেন? দেখেন যে হয়তো বা গেল সে লাঞ্চ করতে গেল, অথবা নামাজ পড়তে গেল, নামাজ পড়ে লাঞ্চ করে এসে সে আবার একটু চা খাবে, একটু পান খাবে। হ্যাঁ, তারপরে আপনি যদি তাড়া দেন, বলবে যে দেখতেছেন না একটু চা খাচ্ছি, চা খেতে দিবেন না, এইভাবে কথা বলবে। তো অ্যাবসেন্ট থাকা, আমার কাজে থাকার কথা, আমি পুরো দিনও অ্যাবসেন্ট থাকতে পারি, অথবা ওই সময়টাও আমি অ্যাবসেন্ট থাকতে পারি। জি বলেন, এবার বলেন। এটা আমাদের জন্য বাংলাদেশের পক্ষে এটা চ্যালেঞ্জ একটা। অ্যাবসেন্টিজমটা তো আবার যে জব স্যাটিসফ্যাকশনের সাথে রিলেটেড। অনেকে তাদের জবে স্যাটিসফাইড থাকে না, দ্যাটস ওয়াই আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ থাকে, হ্যাঁ হতে পারে, রেটটা বেড়ে যায়। হতে পারে জব স্যাটিসফ্যাকশন না থাকলেও অনেক সময় অ্যাবসেন্টিজম বাড়ে। আচ্ছা, এটা ঠিকই কথা বলছেন যে জব স্যাটিসফ্যাকশন না থাকলে অ্যাবসেন্টিজম বাড়ে। এখন যদি আমি বলি যে আমি তো বললাম যে জব স্যাটিসফ্যাকশন চ্যাপ্টারটা পড়লে এটা বোঝা যায়, এরকমও আছে হাইলি স্যাটিসফাইড এমপ্লয়ি আছে অ্যাভেলেবেল, কিন্তু তারপর তারা অ্যাবসেন্ট। আপনি যদি সচিবালয়ে যান, সচিবালয়ে গেলে আপনি দেখবেন যে অনেকেই অ্যাবসেন্ট, অনেক সচিবরা অ্যাবসেন্ট, অনেক উপসচিব অ্যাবসেন্ট, তাই না? তা আপনি কি মনে করেন তারা স্যাটিসফাইড না? তারা যেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা যদি ভোগ করে 3টা শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। এক হচ্ছে পুলিশ, এক হচ্ছে সচিব, এক হচ্ছে আর্মি অফিসার। এই 3 শ্রেণীর লোক সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। আমার এই কথাগুলো বলা তো আবার আপনারা কেউ রেকর্ড করেন না, ঠিক আছে? বাট এটা ইন শর্টে বলা যায় স্যার সব এটা ট্রু। তাহলে তারা এত সুযোগ সুবিধা ভোগ করছে, তাহলে তারা স্যাটিসফাইড নিশ্চিত, অবশ্যই। তারপরে দেখবেন যে তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত। রাইট? কথা কি সত্য? যাই হোক, আর বিভিন্ন সরকারি ব্যাংকগুলোতে গভর্নমেন্ট এবার যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, 5% লোনে 75 লাখ টাকা করে হাউস লোন দিচ্ছে সরকারি ব্যাংকে যারা কর্মকর্তা। তাহলে সে যেটা করতে পারে 75 লাখ টাকা নিয়ে সে যদি আরেকটা প্রাইভেট ব্যাংকে রাখে, সিম্পলি সে 8% করে রিটার্ন পাবে। তাহলে এখানে তো তার 3% লাভ, তার আর কিছু করার দরকার নাই। সে বসে বসে মাঝখানে 3% সে লাভ করতে পারে। এই যে সুযোগটা করে দিচ্ছে বা দিচ্ছে, হ্যাঁ এই যে সুযোগটা করে দিচ্ছে, তারপর আপনি দেখেন সরকারি ব্যাংকিং বিভিন্ন ডেস্কে যাবেন, দেখবেন যে লোক পাচ্ছেন না, লোক নাই, বিভিন্ন সময় বিভিন্ন টাইমে লোক নেই। আপনি এত দূরে যাওয়ার দরকার নেই। আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন প্রশাসনিক কাজে যে আছে তাদেরকে সকালে গেলে দেখবেন যে সে নাস্তা করতে গেছে, তার কিছু পরে গেলে দেখবেন যে বলে যে বিসি রুমে গেছে বা বিসির অফিসে গেছে, আসলে বিসি অফিসে নেই, বাইরে বসে গল্প করতেছে। আমি আপনাদের একটা এক্সাম্পল বলি। আপনারা এখন সেকেন্ড সেমিস্টার আছেন, ফার্স্ট সেমিস্টার তো বোধহয় অনলাইন। আপনারা কি মানে ফিজিক্যালি ক্লাস করেছেন কখনো? আচ্ছা করেছেন। আপনার এই যে পাশে যে আলবেরিনি হলটা আছে সেটা দেখেছেন? দেখেছি স্যার। আচ্ছা, আলবেরিনি হলে একটা ছোট্ট একটা মাঠ আছে, সেটা দেখেছেন? নামাজ পড়তে গিয়ে, জুম্মার নামাজ পড়তে গিয়ে নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, এই মাঠে, এই ছোট্ট একটা মাঠ, এখানে কোনো ফুল টুল কি চোখে পড়ছে আপনাদের?
না মনে হয় বলেন নাই তো, নাই, বলেন কোনো না। ফুল টুল কোনো কিছু নাই, কোনো গাছপালা নাই, তাই তো? বা সবুজ ঘাস কি আছে, খুব সুন্দর সবুজ ঘাস, তাও নাই, তাও নাই। অথচ আপনারা জানেন এই ছোট্ট একটা বাগানের জন্য মালি কয়জন আছে? কজন মালি আছে জানেন? 8 জন কয়জন? মালি, 8 জন, 8 জন। ইয়াল্লাহ। অথচ আর এই 8 ওইখানে জন তো মালি, স্যার কিছু লিচু গাছ আছে। 8 জন মালির একজনকেও পাবেন না। এই 8 জন মালির একজনকেও পাবেন না সেখানকার কাজের জন্য, কখনই পাবেন না। তাই এত মালি কেন দরকার, কেন হয়েছে? যাই হোক, এগুলো বলতে গেলে অনেক কিছু চলে আসবে। আচ্ছা, আপনাদের এখান থেকে একটু সাউন্ড হচ্ছে, একটু মিট করেন, নাহলে আমাকে মিট করে দিতে হবে। তো এগুলো কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। আপনি এখন সেকশনে যাবেন কোন একটা কাজের জন্য, দেখবেন যে যিনি কোনো এই কাজ করতেছে তিনি নাই, আরেকজন কিন্তু চাইলে করে দিতে পারে, কিন্তু সে করবে না, সে করবে না, বলে এটা তার কাজ, ওই ডেস্কের কাজ, সে করবে না। আপনার বসে থাকতে হবে, তাহলে সার্ভিসটা আপনি পাচ্ছেন, সার্ভিসটা পাচ্ছেন না, তাহলে আপনার কাজ আটকে গেল, আটকে গেল। তাহলে এই যে কাজের যে ধীর গতি হচ্ছে, এটা অ্যাবসেন্টিজম, এটা একটা অন্যতম কারণ, এবং এটা আমাদের হয়। এবার আসেন টার্নওভার। ওই যে আমাদের স্যাটিসফ্যাকশনের অভাব, যেহেতু স্যাটিসফ্যাকশনের অভাব, ঠিক আছে, তাহলে টার্নওভারটা কি হবে? বেশি হবে, বেশি হবে না? সুইচ করার প্রবণতা বেশি। আপনি দেখবেন যে ব্যাংকে যারা কাজ করছেন তাদের মধ্যে সুইচ করার প্রবণতা অনেক বেশি। সুইচ করার প্রবণতা কি অনেক বেশি, বেশি কিনা বলেন? সুইচ করার প্রবণতা বেশি কিনা? জি স্যার। শেয়ারিং পাওয়ার, আমরা পাওয়ার শেয়ার করতে চাই না সবাই। ওই যে বললাম এম্পাওয়ারমেন্ট, আমরা পাওয়ার শেয়ার করবো, আমি ভাবি যে আমাদের পাওয়ার কমে যাবে, কাউকে পাওয়ার দিব মানে আমার পাওয়ার কমে যাবে। দেখেন আমাদের বাংলাদেশে সবকিছু সেন্ট্রালাইজড, সবকিছু সেন্ট্রালাইজ। কেন আমরা এটাকে ডিস্ট্রিবিউট মানে ডিসেন্ট্রালাইজ করছি না? কেন আমরা কেন 5টা বিভাগকে আলাদা করে আপনার করছি না, এম্পাওয়ার করছি না কেন? ঠিক আছে, আমরা কেন সবকিছু সেন্ট্রালাইজড করে রাখছি? পাকিস্তান যেমন আপনার কি বলে, তাদের যে এইগুলো আছে সেগুলোকে আলাদা করে স্টেট করে সেখানে আপনার আলাদা করে সরকার দিয়ে দিয়েছে, আলাদা স্টেট সরকার দিয়ে দিয়েছে। তো সেই স্টেটগুলো যেগুলো আলাদা করে দিয়েছে তারা মোটামুটি ডেভেলপ করছে, আমাদের সেটা করে না কেন? আমরা সবকিছুতে জন্য আমার ঢাকাতে আসতে হয় কেন? আমার ভালো পড়াশোনার জন্য আমার ঢাকায় আসতে হয়, আমার ভালো ট্রিটমেন্টের জন্য ঢাকায় আসতে হয়। এই দুটার কারণে তো আমাকে ঢাকায় আসতে হচ্ছেই। তাহলে মানুষজন ঢাকা কেন্দ্রিক হবে না কেন? আপনি যে কোনো জবের সার্কুলার বলেন, যে কোনো কিছু বলেন, আমাকে ঢাকায় এসে পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে তো আলটিমেটলি ঢাকার উপর লোড বাড়বেই। আপনি যতই ঢাকার করেন না কেন, চেষ্টা করেন না কেন, ফ্লাইওভার এটা সেটা, কিন্তু আপনি তো ঢাকামুখী মানুষকে তো কমাতে পারছেন না, এই স্রোতটাকে তো কমাতে পারছেন না। আপনাকে তো সেখানে একটা জায়গায় না একটা জায়গায় স্টপ করতে হবে। কিন্তু স্টপ করার উপায়টা কি? অন্য জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। তো অন্য জায়গাগুলোকে ডেভেলপ করতে হলে আপনি যদি সেন্ট্রালাইজ না করে যদি ডিসেন্ট্রালাইজ করেন, তখন জিনিসটা কি হয়? দ্রুত হয়। কিছু জিনিস আপনাকে সেন্ট্রালাইজ রাখতে হবে, যেমন আপনার আর্মস এর ব্যাপারটা, এটা আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারবেন না। আর্মির ব্যাপারটা ডিসেন্ট্রালাইজ করতে পারবেন না, এটা সেন্ট্রালাইজ করতে হবে, সারা পৃথিবীতে এটা করতে হয়। তারপরে মানি যে ব্যাপারটা, যে কারেন্সি নোট ছাপানো, এগুলো সেন্ট্রালাইজ করতে হবে, এগুলো ঠিক আছে। বাকি জিনিসগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো আপনি ডিসেন্ট্রালাইজ করে দেন না, আপনি সবকিছু সেন্ট্রালাইজ রাখতেছেন। যাই হোক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের হেড কোথায়? ঢাকায়। সবগুলো ব্যাংকের হেড করে ঢাকায় কিনা বলেন? রাজধানী ঢাকায় সব। জি স্যার, মতিঝিল ব্যাংক পাড়া। তাহলে সবগুলো, আচ্ছা বুঝলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ সবকিছু হয়তো ঢাকায় সচিবালয়, তাই আমার প্রাইভেট অর্গানাইজেশন সবগুলোর কি ঢাকায় হতে হবে? হেড করে সব ঢাকায় হতে হবে? এমন শুধু ঢাকায় না, ঢাকার একটা কি মতিঝিলে, মানে ব্যাপারগুলো একটু অদ্ভুত, তাই না? সব অদ্ভুত। বড় বড় আমাদের পারসেপশন কাজ করে না। বড় বড় শপিং মল সব কোথায়? ঢাকায়। আপনি ভালো কিছু কিনতে যাবেন, আপনি সেই ঢাকা চলে আসতেছেন কেনাকাটার জন্য। তাহলে এই যে ঢাকার উপর তো প্রেশার আসতেছে, ভালো ভালো স্কুল কলেজ ওই আপনাকে ঢাকায় আসতে হচ্ছে, সব কারণ ঢাকার উপর প্রেশার পাচ্ছে। তাহলে এই আমাদের এটা যদি আমরা পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, শেয়ার করতে পারি, তাহলে আমাদের এটা অনেক অংশে কমে আসবে। তারপর আসেন ম্যানেজিং এন্ড ওয়ার্কিং ইন এ চেঞ্জিং এন্ড কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে কোনো কিছু পরিবর্তন, কোনো কিছুর সাথে আমরা কোপ আপ করতে পারি না।
সহজে। এই যে ধরেন যখন কোভিড-19 আসলো প্রথম আমাদের এত কিছু কমিটি করা হলো, এত কিছু করা হলো, কিন্তু কোনোটার সাথে কোনোটা সামঞ্জস্য ছিল না। ছিল কি? এয়ারপোর্টের সাথে, তারপর আপনার টেকনিশিয়ানদের সাথে, ডাক্তারদের সাথে, হাসপাতালগুলোর সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, পুলিশের সাথে, কোনোটার সাথে কোনো সামঞ্জস্য নেই। তার মানে এই যে ওয়ার্কিং ইন এ চেঞ্জিং অ্যান্ড কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, চেঞ্জিং যে এনভায়রনমেন্ট বা ডাইনামিক এনভায়রনমেন্ট, এটার সাথে কোপ আপ করা বা ম্যানেজ করা, এটাতে আমরা পারদর্শী না। তাইলে আমাদের জন্য চ্যালেঞ্জেস, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে চেঞ্জিং এনভায়রনমেন্ট বা ডাইনামিক এনভায়রনমেন্টে ম্যানেজ করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ কি? ম্যানেজিং এন্ড ওয়ার্কিং ইন এ রুরাল কালচার বাউন্ড ওয়ার্কপ্লেস। রুরাল অর্থাৎ গ্রামের এলাকার দিকে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একদম রুরাল এরিয়াতে কাজ করতে চায় না কেউ আমাদের। আপনি ডাক্তারকে পাঠান, থাকতে চাবেন না। আপনি ইঞ্জিনিয়ারকে পাঠান, থাকতে চাবেন না। আপনি একজন শিক্ষককে পাঠান, কলেজের শিক্ষককে পাঠান, থাকতে চাবেন না। তাহলে রুরাল এরিয়াতে কেউ থাকতে চায় না। কেন থাকতে চায় না? কারণ ওগুলো ডেভেলপ না। তাহলে এই যে রুরাল এরিয়া বেসড কাজ করার যে প্রবণতা, এটা ম্যানেজ করা একটা চ্যালেঞ্জ আমাদের দেশের পার্সপেক্টিভে। কথাগুলো কি বোঝা যাচ্ছে? এগুলো কি ঠিক? আমাদের দেশের পার্সপেক্টিভে এগুলো কি ঠিক? জি স্যার। চ্যালেঞ্জ কিনা? আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যানেজিং এন্ড ওয়ার্কিং ইন এ গ্লোবাল ভিলেজ। আপনি দেখবেন যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অফিসার লেভেলে যারা আছে তার মধ্যে 70% অফিসারই হচ্ছে আইদার ইন্ডিয়ান অথবা আপনার শ্রীলঙ্কান, আইদার ইন্ডিয়ান অর শ্রীলঙ্কান। কেন? তার মানে আমার দেশের লোকজন তাহলে নাই গ্লোবালি কম্পিট করার মতন ওই ইন্ডাস্ট্রিতে, তাই তো মনে হচ্ছে। নট অনলি দ্যাট, আপনি যদি টেলিকমিউনিকেশন সেক্টরে যান, গ্রামীণ ফোন থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে দেখবেন যে মোটামুটি টপ লেভেলে অনেকেই আছে আপনার বাইরের দেশে, বাংলাদেশে না। স্যার এখন সব সেক্টরে এটা হচ্ছে। তার মানেটা কি? তার মানে গ্লোবালি কম্পিট করার মতন হিউম্যান রিসোর্স আমার দেশে নাই, অথবা সেটা ম্যানেজ করার মতন ক্যাপাসিটি বা নলেজ আমার নাই। কথাটা কি বোঝাতে পারছি? তাহলে এটা আমার জন্য, আমার দেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এটা আমার দেশের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার দেশের স্টুডেন্টরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, যারা বিবিএ করছে, এমবিএ করছে, তারা যেতে চায় না কেন? গার্মেন্টসের কথা শুনে তারা নাক ছিটকায় কেন? তাদেরকে আমরা সেভাবে মোটিভেট করতে পারি নাই। তারা গার্মেন্টস বলতেই বোঝায় ওই লেবারদেরকে বোঝায়। নো, গার্মেন্টসে যারা অফিসার আছে তারা স্যালারি 70, 80, 1 লাখ, 1 লাখ, 2 লাখ এরকম করে স্যালারি আছে। তারা যায় না সেখানে, আর সেই সুযোগটাই নিচ্ছে আপনার ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানরা। আমাদের দেশে যারা কোম্পানি মালিক তারাও ওই ইন্ডিয়ান শ্রীলঙ্কানদের নেওয়ার জন্য বেশি, এবং তারা একটা নিয়ে নিচ্ছে, এবং যারা অফিসার লেভেলে আছে তারা ওই তাদের দেশের লোকজনকে আবার হায়ার করছে ঘুরে ফিরে। বলেন স্যার, এন্ট্রি লেভেলেই তো হচ্ছে, এন্ট্রি লেভেল থেকেই তো শুরু করতে হবে, এরপরে হচ্ছে তাদেরকে গ্রুম করতে হবে, তাদেরকে গ্রোথ অপরচুনিটি দিতে হবে। কিন্তু আমাদের স্যার বিবিএ এমবিএ শেষ করতে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায় স্টুডেন্টদের। সেই অনুযায়ী হচ্ছে স্যার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলের জবে স্যালারি মানে যেটা অফার করে সেটা আসলে কোনো ওয়েতে রেসপেক্টেবল না। আর হচ্ছে স্যার মানে ঢাকা ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম, আপনি আমার কথা শুনেন। সেটা হচ্ছে গার্মেন্টসে যত দ্রুত স্যালারি ইনক্রিজ হয় আর কোথাও এত দ্রুত স্যালারি ইনক্রিজ হয় না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে তো স্যার হয়। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো আলাদা, ব্যাংকিং সেক্টরটা তো আলাদা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো টোটালি আলাদা, এটা হিসাব আলাদা। কেউ দেখবেন আমরা যেটা বলছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে স্যালারি কম্প্রেশন বলে এটাকে, হাই, অর্থাৎ গ্যাপটা অনেক বেশি। ফাইন্যান্সিয়াল আপনি যেটা বলছেন সেখানে যখন বাড়ে কম কম করে বাড়ে, কিন্তু আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে দেখবেন যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন বাড়ে এটা অ্যামাউন্টটা অনেক বেশি হয়। অ্যামাউন্টগুলো কি হয়? অনেক বেশি হয়, অনেক। একটা টায়ার থেকে আরেকটা টায়ারে গেলে ওই অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। আপনি গার্মেন্টস ফ্যাক্টরি কম্পেনসেশন নিয়ে একটা স্টাডি করেন, দেখতে পাবেন সেখানে আপনার যে স্যালারি কম্প্রেশনটা সেটা একটা ধাপ থেকে আরেকটা ধাপে অনেক বেশি হয়ে যায়, বেড়ে যায় অনেক। আমাদের ওই জায়গাটাতে আমাদের মোটিভেট করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের দেশের জন্য কি চ্যালেঞ্জেস। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা আরো আগে যদি শুরু করতে পারি, 11টায় যদি শুরু করতে পারতাম আরো ভালো হতো। স্যার আমাদের গুগল ক্লাসরুমের কোনো লিংক দিছিলেন কি স্যার? চাইছিলাম না, গুগল ক্লাসরুমে তো কোনো লিংক দিইনি আমি।
স্যার লাস্ট ক্লাসে বলছিলেন 11টায় স্টার্ট করবেন। হ্যাঁ, সেই আজকে 11:05 বা 7 দিকে বোধহয় আমি স্টার্ট করেছিলাম, কিন্তু আপনাদের অনেকেই সেটা জয়েন করেনি, আপনারা সে 11:15 দিকে জয়েন করছে। আমরা নেক্সট ক্লাসে দেখি 11টার দিকে আমরা জয়েন করার চেষ্টা করি, ঠিক আছে? স্যার একটা কথা বলার ছিল। কি বলেন? স্যার যারা লাস্ট বিগত 2 সেমিস্টার আগে ধরেন যাদের একটা সাবজেক্ট ছিল শুধুমাত্র, তাদের থিসিস অথবা থিসিসের সাথে একটা সাবজেক্ট, তারা কিন্তু স্যার এরকম আমাদের অনেক পরিচিত বড় ভাইরা আছেন, আপুরা আছেন, যারা নক করেন যে আসলে স্যারদের মতামত কি ফাইনাল নিয়ে। ধরেন তারা অনেক এই বছরের জায়গায় 4-5টা ব্যাংকের সার্কুলার হয়ে গেছে, অথচ তারা ধরেন অ্যাপ্লাই করতে পারছে না, যেখানে 1 বছরের মধ্যে তাদের প্রফেশনাল সার্টিফিকেট তোলার কথা, অথচ 60 মার্কস হয়ে 40 মার্কসের জন্য আটকে আছে। যে এই বিষয়কে আসলে আপনারা তো আমাদের থেকে অনেক বেশি আগানো, বা আপনারা বলতে পারবেন যে আসলে কোনো ডিসকাশন বা কোনো প্ল্যান আছে কিনা। এবং আমাদেরও তো আসলে অনেকগুলো কোর্স অলরেডি 10-12টা কোর্স জমা হয়ে যাচ্ছে। আমি বলি, শুনেন, আমরা বলি আমাদের, যদিও এটা আপনার কোঅর্ডিনেশন কমিটির লোকজন ভালো বলতে পারবে, যদিও আমি কোঅর্ডিনেশন কমিটির মেম্বার না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, যেহেতু ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে একাডেমিক কাউন্সিলে আমার মানে থাকার সুযোগ আছে এবং থাকি, অর্থাৎ একাডেমিক রিলেটেড যে সর্বোচ্চ যেই মিটিংটা হয় ইউনিভার্সিটি লেভেলে, সেখানে থাকার সুযোগ আছে আমার। তো সেখানে মিটিংয়ে যেটা দেখেছি যে সমস্ত উইকেন্ড প্রোগ্রামের ব্যাপারে ভিসি মহোদয় যেটা বলেছেন, যে এটা আমি আপনাদেরকেও বলেছি যে রেগুলার প্রোগ্রামের ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত বা শুরু না হওয়া পর্যন্ত কোনো প্রাইভেট প্রোগ্রামের ফাইনাল পরীক্ষা হবে না। আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমরা 2বার প্রপোজাল দিয়েছি যে আমরা যেভাবে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিচ্ছি, আমরা সেভাবেই অনলাইনে আমরা ফাইনাল পরীক্ষা নিতে চাই। সেটা আমরা ভিসি মহোদয়ের কাছে প্রেস করেছি 2বার, একাধিকবার, কিন্তু ভিসি মহোদয় ওই একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে, সো আলটিমেটলি এটা সব উইকেন্ড প্রোগ্রামের জন্য এটা প্রয়োজন। তো যার কারণে আমরা এখন ফাইনাল পরীক্ষাগুলো নিতে পারছি না। হ্যাঁ, এটা আমাদেরও একটা হেডেকের বিষয় যে এতগুলো পরীক্ষা জমে গেছে, এই পরীক্ষাগুলো নেওয়াটা এবং এই পরীক্ষাগুলো নেওয়ার সময় আমাদের তো একটা সেমিস্টার বোধহয় পুরো অফ রাখতে হবে। এই সেমিস্টার তো আমরা ক্লাস করাতে পারবো না, ক্লাস নিতে পারবো না, অফ রেখে আমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করতে হবে, তা নাহলে আমরা পরীক্ষা নিতে পারবো না। পরীক্ষাগুলো নিয়ে সেই রেজাল্টগুলো তৈরি করতে হবে এবং সেখানে শিক্ষকদের একটা লোড পড়ে যাবে, খাতা দেখার একটা লোড পড়বে, কোশ্চেন করার একটা লোড পড়বে, তাই না? এটা একটা অবশ্যই একটা ইস্যু, অবশ্যই একটা বড় ব্যাপার। এখন এটা নিয়ে তো যে চিন্তা করছে না তা না, কিন্তু যেখান থেকে সেন্ট্রালি ধরেন সরকার বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। প্রাইম মিনিস্টার ডিসেম্বরের শেষের দিকে এই কথাটা বলছি। এখন যদি মনে করেন যে হুট করে যদি ফেব্রুয়ারির দিকে যদি প্রাইম মিনিস্টার যদি বলেন যে আজকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, আমাদের সেটা ফলো করতে হবে কিনা? আমাদের সেটা ফলো করতে হবে। স্যার অবশ্যই ফলো করতে হবে। আমরা ফলোটা করবো কি? আমরা ফলোটা করবো হচ্ছে আমাদের 2টা জিনিস আমরা ফলো করতে হবে। একটা হচ্ছে সরকারি আইন, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি আইন। যদি আমরা স্বায়ত্তশাসিত হলো সরকারি আইনকে তো ভায়োলেট করা যাবে না। বড় কোনটা, মেইন কোনটা, সেটাকে ভায়োলেট করতে হবে না। খেয়াল করেন, আমি আপনার প্রশ্নের উত্তর মানে প্রশ্ন জানার আগে আমি বলছি, এখন কথা হচ্ছে যে প্রাইভেট যে ইউনিভার্সিটি তারা কিভাবে পাচ্ছে, তারা কিভাবে করছে। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার। জি বলেন। স্যার আমার এখানে স্যার একটা সময় স্যার জামাত, স্যার আমি কি যেতে পারবো? হ্যাঁ, আমি তো আপনাদের ছেড়ে দিব, আমি আজকে এখানেই ছেড়ে দিব। আমরা এই শেষ করতে পারলাম না, খুব স্লো পড়াচ্ছি, এভাবে পড়ালে আসলে কোর্স শেষ করতে পারবো না। আমাদের এক্সট্রা ক্লাস নিতে হবে। এক্সট্রা ক্লাস করতে রাজি আছেন আপনারা? জি স্যার। আর তার অফিস থাকে, অফিসারের বাইরে যদি দেন স্যার করতে পারবো। স্যার সন্ধ্যার পরে শনিবার সকালে করতে পারবেন না? শনিবার সকাল 9টা থেকে 11টা? জি স্যার পারবো। শনিবারে তো হ্যাঁ স্যার 9টা থেকে 11টা তো আমাদের ক্লাস নাই। শনিবার তো সব সময় করবেন না, আপনি মাঝে মধ্যে 1-2টা এক্সট্রা ক্লাস যদি আমাদের নিতে হয় শনিবারে 6টার দিকে নিব, ঠিক আছে? 9টা থেকে 11টা নিব। 1-2টা এক্সট্রা ক্লাস নেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ আমরা এই যে এখনো ধরেন পিছিয়ে আছি, সেই জন্য বললাম। স্যার ক্লাস এক্সট্রা স্যার ক্লাসগুলো কি স্যার সন্ধ্যার পর নেওয়া যায়? না, আমাদের তো ধরেন এক্সট্রা ক্লাসের একটা শিডিউল দেওয়া আছে, আপনারা জানেন তো, শনিবার 9টা থেকে 11টা শিডিউল। স্যার যেমন আমাদের কয়েকজনেরই স্যার এই 11টায় ক্লাস আছে স্যার শনিবার, সেই ক্ষেত্রে কি স্যার সমস্যা হবে? না, আমি তো 9টা থেকে 11টা নিব, 11টা তো ছেড়ে দিব, 5 মিনিট আগে ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার, তার আগেই নিয়ে নেবেন।
হ্যাঁ, সকাল 9টা থেকে 11টা। এই আচ্ছা, স্লটটা আচ্ছা। খালি। এটা হ্যাঁ, রাখাই হচ্ছে শুধুমাত্র তাহলে স্যার করা যাবে এই স্যার। স্লটটা রাখাই হচ্ছে মেকআপের জন্য। যদিও আমার মেকআপ হয় নাই, কোনো ক্লাস মিস হয়নি, বাট আমি এক্সট্রা ক্লাস তো নিতে পারি। জি স্যার, বুঝতে পারছি। তো যেই দিন আপনাদের এটা থাকবে সেদিন আপনারা অফিসে গিয়েও এটা এক্সট্রা ক্লাসটাতে সংযোগ থাকবেন, মোবাইলের মাধ্যমে বা সংযোগ থাকার চেষ্টা করবেন। আমরা তো প্রতিদিন তো নিব না, প্রতি শনিবার নিব না। আপনারা চাইলে কালকে নিতে পারি যদি বলেন, অথবা পরের সপ্তাহ নিতে পারি, যেটা আপনাদের সুবিধা হয়। স্যার পরের সপ্তাহে নিয়ে নেন। আচ্ছা, তাহলে কালকে শনিবার তাহলে আর নিব না, পরের সপ্তাহে শুক্রবার এবং শনিবার দুদিন আমরা নিব। আমরা একটা এক্সট্রা ক্লাসের নোটিশ দিয়ে দিব তাহলে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, স্যার যে কথাটা বলতেছিলেন, বলেন বলেন বলেন। স্যার এই যে রেজাল্ট নিয়ে যেটা আপনি বলতেছিলেন সেটা শেষ করেন। ও, রেজাল্টের ব্যাপারে যেটা বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিভাবে তারা পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউজিসি, আমাদের কিন্তু ইউজিসি সবাই ফলো করতে হয়, প্রাইভেট এবং পাবলিক। কিন্তু আমাদের যখন ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি যদি এটা বলে দিত, ইউনিভার্সিটির চিফ কমান্ড যিনি আছেন উনি যদি বলে দিত যে না আমরা পরীক্ষা নিব, তাহলে কিন্তু সমস্যা হতো না। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি করছে, তারা রেগুলার স্টুডেন্টদের পরীক্ষা থেকে শুরু করে সবাটা নিচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির সুবিধাটা হচ্ছে এই, তারা নিতে পারছে এই কারণে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো হল সিস্টেম নেই। তারা কিন্তু হলে থাকে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে হলে থাকার কোনো সিস্টেম নাই, তারা যে যার বাসায় বসে থাকে। এবং আরেকটা সুবিধা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যেসব স্টুডেন্ট তারা মোটামুটি সচ্ছল ফ্যামিলির, এবং তাদের ইন্টারনেট বা স্মার্ট ডিভাইসের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে সমস্যা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হল রিলেটেড সমস্যা, অর্থাৎ তাদের ঢাকায় থাকার সুযোগ নেই, তাদেরকে হলে থাকতে হবে। আর হল যদি আমরা খুলে দেই, একটা রুমে 7 জন 8 জন করে যখন থাকে, বা গণরুম গুলোতে যখন দেখা যায় 20 জন 25 জন 30 জন থাকে, তখন একটা এই কোনো কারণে যদি এই ছোঁয়াচে রোগ যদি ছড়ায় যায়, তখন এই ইউনিভার্সিটি কিন্তু আর কন্ট্রোল করতে পারবে না কোনো কিছু। এবং এখানে যদি কোনো স্টুডেন্ট মারা যায় এবং কোনো স্টুডেন্ট যদি খারাপ অবস্থা দেয়, এগুলো খরচ টরচ বেয়ার করে, এবং আলটিমেটলি দেখা যাবে বিসির পদত্যাগের জন্য একটা আন্দোলন শুরু হয়ে যাবে। ওটা মেনটেন করতে পারবে না, যার কারণে আমরা ইউনিভার্সিটি গুলো খুলতে পারছি না, হলগুলো খুলতে পারছি না। আরেকটা সমস্যা, আমরা যদি মনে করি যে অনলাইনে আমরা স্টুডেন্টদেরকে ক্লাস দিচ্ছি কিন্তু পরীক্ষাও নিব, সেখানে যে সমস্যাটা, সব স্টুডেন্টের ল্যাপটপ নেই, সব স্টুডেন্টের ইভেন স্মার্ট ডিভাইস নেই, সব স্টুডেন্টের ইভেন ইন্টারনেট কানেকশন নেই। তার যার কারণে আমরা সেটাও করতে পারছি না। এইসব কারণে রেগুলার প্রোগ্রামটা চালু করতে পারছি না, মানে পরীক্ষা নিতে পারছি না। আবার রেগুলার প্রোগ্রামের পরীক্ষা না নিয়ে আমরা যদি এই উইকেন্ড প্রোগ্রামগুলো চালু করি, পরীক্ষাগুলো নেই, যদিও চালু আছে কিন্তু পরীক্ষাগুলো যদি নেই, তাহলে রেগুলার স্টুডেন্টদের মধ্যে থেকে একটা মানে বিরাট অংশ একটা আন্দোলন করবে যে আমাদের এগুলো না নিয়ে আপনার এই এমবিএ করছে, অর্থাৎ দুই দিকেই সমস্যা। এই কারণে আমরা কিন্তু পারছি না খুলতে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি কেন পাচ্ছে সেটাও বললাম, আর আমরা কেন পাচ্ছি না সেটাও বললাম। এখন তারপরও এই রিস্কটা আসলে আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছেন, অর্থাৎ ভিসি প্রভিসি যারা আছেন, এই রিস্কটা তারা নিতে চাচ্ছেন না বা নিতে পারছেন না। বুয়েটের বেশ কিছু মাস্টার্স প্রোগ্রামেও কিন্তু স্যার ফাইনাল পরীক্ষা নিয়ে নিচ্ছে, এবং তারা ফাইনাল পুরো সেমিস্টার কমপ্লিট করে নেক্সট সেমিস্টার শুরুও করে দিচ্ছে। আমরাও পরীক্ষা নিয়েছি, 45 ব্যাচের 4th ইয়ার ফাইনাল পরীক্ষাটা আমরা নিচ্ছি। ঠিক আছে, এই মাসে অলরেডি ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এখন এটা হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সে এটা করছি। তারা বিসিএস পরীক্ষাটা যাতে অ্যাটেন্ড করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, এই কারণে করা হচ্ছে। এটা একটা পার্টিকুলার ব্যাচের জন্য, সবগুলো ব্যাচের জন্য সেটা করা হয় না। আর আপনারা যেটা বলছেন 60 মার্কসের মধ্যে স্যার পরীক্ষা দিয়েছি, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা ব্যাচের জন্য, বা যারা টার্মিনাল যারা বের হয়ে যাবে তাদের জন্য সেটা করা হচ্ছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার জন্য করা হচ্ছে না, সব ডিপার্টমেন্ট করছে না। সো শুধুমাত্র একটা দুইটাকে এক্সেপশনালটাকে এক্সাম্পল হিসেবে রেফারেন্সটা না টানাটাই ভালো। স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে স্যার? স্যার অ্যাটেন্ডেন্স সবাই আছে আজকে স্যার, 23 স্টুডেন্ট, অল স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, সবাই ছিল এখানে। সবাই ছিল তাহলে? জি স্যার। কেউ কি ডাবল ডিভাইস ইউজ করছেন? দুটো ডিভাইস ইউজ করছেন? জি স্যার, আমি দুইটা ডিভাইস থেকে ইউজ করছি। দ্যাটস এখানে 25 জন আছে, দ্যাট মিন্স 23 স্টুডেন্ট টোটাল। না, এখন তো পার্টিসিপেন্ট দেখাচ্ছে 23, আমি বাদ দিলে 22 জন। স্যার অলরেডি না স্যার, অলরেডি 2 জন ওই যে নামাজ পড়তে গিয়েছে, আর 2 জন গিয়েছে, টোটাল 25 জন ছিল স্যার, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে সবাই আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ভালো কাজ করছে, তাহলে আমাকে আর রোল কল করতে হবে না। আচ্ছা স্যার, আমি কি স্যার যাব স্যার? আমার এখানে স্যার জামাত শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন।